অর্ণের ঘুম ভাঙতেই জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। স্বপ্নটা যেন ওর মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে এখনো। অবনীকে পাওয়ার ব্যাকুলতা ওর স্বপ্নের মধ্যে এতটা উৎকণ্ঠা সৃষ্টি করবে অর্ণ কখনো অনুভব করেনি। অর্ণ চারপাশে তাকায়। পানি পিপাসা পায় ওর। টেবিলে থাকা পানির গ্লাস হাতে নিয়ে ঢক ঢক করে পানি খেয়ে নিল অর্ণ। বিছানার পাশে অবনী নেই। সোফার দিকেও তাকালো অর্ণ। সেখানেও অবনী নেই। গা কেমন ভার হয়ে এসেছে। নিজেই নিজের কপালে হাত দিয়ে অনুভব করে জ্বর এসেছে। কিন্তু জ্বরটা যেন গতানুগতিক সময়ের তারম্বে বেশি প্রভাব বিস্তার করছে না। সে অবনীকে খুঁজছে। অর্ণের মন অবনীর খোঁজে ব্যস্ত হয়ে পড়েছে। সে বিছানা ছেড়ে উঠল। বাইরে এসে এদিকে সেদিকে তাকালো। ছাদের দরজা খোলা দেখে সে। অর্ণ এগিয়ে যায়। ছাদের দরজা পা হয়ে ছাদের উপরে চলে আসে। ডান পাশে তাকায়, তারপর বাম পাশে চোখ পড়তেই অর্ণ স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে সেদিকে। অবনী আর সিফাত একসাথে খুব কাছে গা ঘেঁষে দাঁড়িয়ে আছে। অবনী শব্দ করে করে হাসছে। সিফাত হাত ধরে আরে অবনীর। অবনীর কোনো তাড়া নেই হাত সরানোর। অর্ণ একবার চোখ বন্ধ করল। মনে মনে বলল এটা আমার চোখের ভুল। হয়তো এটাই সেই স্বপ্ন। চোখ খুললে আমি দেখব আর কিছু নেই। আমি বিছানায় শুয়ে আছি। অর্ণ চোখ খোলে। এটা স্বপ্ন নয়। এটা সত্য। এটা কল্পনা নয়, এটা বাস্তব। অর্ণ কোনো শব্দ না করে সেখান থেকে চলে আসে। রুমে এসে বসতেই ওর ফোন বেজে ওঠে। অচেনা একটি নাম্বার। অর্ণ রিসিভ করে। আপনি অর্ণ বলছেন? ফোনের ওপাশ থেকে। জি, অর্ণ। আমি নার্স বলছি। আপনার রিলেটিভ জাহিনারা বেগম কোনো রোগী আছে কি? নার্স। আছে। কেন? অর্ণ। দুঃখের সাথে বলতে হচ্ছে যে উনি মারা গিয়েছে একটু আগে। আপনার কথা বলছিল তিনি। নাম্বারটা রিসিপশন থেকে নেওয়া হয়েছে। নার্স। কি? উনি মারা গেছে মানে? অর্ণ। জি, ওনার হার্টের সমস্যা সহ কিডনির সমস্যা ছিল। আর ওনার কিডনি ড্যামেজ হয়েছে দুটোই। কন্ডিশন ভালো ছিল না। আসলে কিভাবে বলি, উনি এতদিন বেঁচে ছিলেন কিভাবে এটা আমরা কল্পনাও করতে পারছি না। ডোন্ট মাইন্ড, ওনার যেমন কন্ডিশন ছিল তাতে করে 2 মাস আগে থেকে ওনার মারা যাওয়ার কথা। অসম্ভব ব্যাপার ঘটেছে। নার্স। আচ্ছা আমি আসছি। অর্ণ কয়েক মিনিটের মধ্যে রেডি হয়ে নিল। ছোটনের মা মারা গেল। ভাবতেই পারছে না ছোটনের মা এভাবে মারা যাবে। চোখে পানি জমা হচ্ছে। অর্ণ বাইক নিয়ে বের হয়। ছাদে দাঁড়িয়ে আছে অবনী। এত রাতে অর্ণকে বের হতে দেখে অবাক হয়েছে। তবে সে মনে মনে বলে অর্ণ এত রাতে কোথায় যাচ্ছে? কি জানি। হয়তো ইরার সাথে দেখা করতে যাচ্ছে। আমাকে অর্ণ কখনো ভালোবাসবে না। আমি তার কাছে কালো, জঘন্য দেখতে। ইরা তার সব কিছু। আমি না খেয়ে থাকলেও সে কোনো দিন খোঁজ নেবে না। অবনীর মনে অর্ণকে নিয়ে এখন ভুল ধারণা জন্ম নিচ্ছে। অবনীর ভালো লাগছে না এখানে। সে সিফাতকে কিছু না বলেই রুমে চলে আসে। নিজের ফোন হাতে নিল ও। অর্ণের কথা ভাবতে ভাবতে কল দেয় একবার। অর্ণ রিসিভ করে না। সে খুব জোরে বাইক চালাচ্ছে। ছোটনের বাড়ির সামনে এসে দাঁড়াল। ছোটনকে ডেকে নিয়ে বাইকে বসে অর্ণ। আবারও ফোন বেজে ওঠে অর্ণের। স্ক্রিনে তাকিয়ে দেখে অবনীর নাম ভেসে আছে। রিসিভ করতেই যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে অবনী আর সিফাতের একসাথে দাঁড়িয়ে থাকার দৃশ্যটা অর্ণের চোখের সামনে ভেসে ওঠে। অর্ণ ফোন রিসিভ করে না।
সে ছোটনকে নিয়ে হাসপাতালের দিকে যেতে থাকে। অবনী বিছানায় বসে থাকে। ফোন দিতে থাকে অর্ণকে, কিন্তু অর্ণ রিসিভ করে না। অবনী ভাবে অর্ণ ইরার জন্যই বের হয়েছে। অর্ণ কখনো এত রাতে বের হয়নি আগে। ইরা ছাড়া অর্ণ কারো কথায় এখন বের হবে না। ভোর 5টা বাজে। পাঁচিলের উপর বসে আছে ছোটন আর অর্ণ। অর্ণের ফোন আবার বাজা শুরু করেছে। ফোন হাতে নিয়ে দেখে অবনীর কল। অর্ণ চুপচাপ বসে থাকে। পাশে বসা ছোটন বলল, কলটা রিসিভ করো ভাইয়া। যে মাইয়া মাঝ রাইতে কল দিয়া বিরক্ত করে, যে মেয়ে ফজরের নামাজ পইরা কল দিয়া বিরক্ত করে, সেই মাইয়া অনেক ভালোবাসতে জানে। ছোটন, তোর কষ্ট হচ্ছে না? আন্টি চলে গেল এভাবে ছেড়ে? অর্ণ, হ্যাঁ খুব হচ্ছে। তুই কিছু কইতেছি না। আমি হাহাকার কইরা কাইন্দা দিতে পারি না। পৃথিবীর সবচাইতে বড় সুখ হল মায়ের আঁচল। যার মা আছে সে কখনো গরিব হয় না। যার মা আছে তার সবকিছু আছে। মায়ের হাতের খাবার আর ঝাঁটার বাড়ি দুটোই মজার। শুধু গ্রহণের জন্য মন থেকে আনন্দ প্রকাশের মুহূর্ত থাকতে হবে। ছোটনের কথা শুনে অর্ণ এক হাত দিয়ে জড়িয়ে ধরে তাকে। ছোটন অর্ণের কোলে মাথা গুজে শব্দ ছাড়া কাঁদতে থাকে। কল্পনা করতে থাকে সে স্কুল যাওয়া নিয়ে প্রতিদিন মায়ের সাথে কত ঝাড়িটাই না সে প্রকাশ করত। আজ থেকে সে এটা পারবে না। মায়ের ঘরের দিকে চোখ পড়লেও না সেই ঘর থেকে সন্তানের প্রিয় নাম ধরে কেউ ডাকবে না। বলবে না, এটা কর ওটা কর। নিজের যত্ন নে। একটা মেয়ের থেকে ছেলের কাছে তার মা বাবা বিশাল হয়ে থাকে। কারণ একটা মেয়েকে বিয়ে দিল সে সম্পূর্ণভাবে তার স্বামীর উপর নির্ভরশীল হয়ে যায়। স্বামী তার কাছে বিশাল হয়ে থাকে। কিন্তু একটা ছেলের কাছে মা বাবার পরে আর কিছুই নেই। তবে বর্তমান সমাজে দেখা যায় মেয়েরাই শ্বশুর বাড়ি থেকে এসে মা বাবাকে দেখে শুনে যাচ্ছে। অথচ ছেলেটা বউ নিয়ে বুড়ো মা বাবাকে রেখে আলাদা থাকছে। কি খাচ্ছে না খাচ্ছে খোঁজও নেয় না। এরা সন্তান নয়, এরা পশু। ছোটন পাঁচিলের উপর থেকে নামে। মায়ের কবরের পাশে যেয়ে দাঁড়ায়। অর্ণ পাঁচিলের উপর বসে আছে। ফোনটা বেজে উঠল। অবনীর কল। অর্ণ রিসিভ করে কানে ধরে। অবনী ওপাশ থেকে চুপ হয়ে বসে থাকে। অর্ণ বলে, তুই জেগে আছিস? হুমম, আছি। তুই তো জেগে আছিস, ইরার সাথে রাত কাটালি। তোর জাগাটা তো সার্থক। অবনী, হাহাহা হুমম অনেকটাই সার্থক। দুজন দুজনার কাছে আসলাম। অর্ণ, আমি শুধু দেখতে খারাপ বলে আমার সাথে বারবার অন্যায় হয় কেন? আমাকে তোর অপছন্দ তাই না অর্ণ? প্রশ্ন কেন করছি? আমি জানি তো আমিই তোর কাছে সবচাইতে অপছন্দের মানুষ। বেশ, আজকের পর প্রমিস করছি। তোকে ভালোবাসব না। তোর জন্য অপেক্ষা করব না। তোর জন্য রাত জাগব না। তোর জন্য কিছু করব না। করলেও সেটা কাগজে কলমে থাকা বউয়ের ফর্মালিটিজ মেনে করব। তুই ইরাকে নিয়ে হ্যাপি থাকিস। অবনী, আমাকে ছাড়া যদি তোর ভালো লাগে, যদি তোর বিরক্তবোধ না আসে, তাহলে আটকাবো কেন? ভালোবাসা হারায় না। তবে ভালোবাসা পরিবর্তনশীল। ভালোবাসলে কারো ক্ষতি করতে হবে এমন কিছু উদ্দেশ্য থাকতে নেই। বরং থাকতে হবে সে যেন ভালো থাকে। অন্য কাউকে ভালোবেসে থাকলেও যেন সে ভালোবাসে। অর্ণ, তোর কথা বুঝলাম না। কি বলতে চাচ্ছিস? তবে তুই আমার থেকে পুরোপুরিভাবে মুক্ত। যা ভালো থাক, আমি দেয়ার হতে যেয়ে সো ফার হয়ে গেলাম। এভাবেই থাকি। ধন্যবাদ অর্ণ।
কালো বলে ভালোবাসাটা বুঝলি না। অবনী ফোন কেটে দেয়। সে নিজেকে শক্ত করে নিল। অর্ণকে অনেক কিছুই বলেছে আজ সে। এখন ওর মনে কোনো কথা জমে নেই। সে শান্তিতে ঘুমাতে পারবে। অর্ণ ফোন কেটে দিয়ে মুচকি হাসল। স্বপ্নের মানেটা এখন বুঝতে পেরেছে অর্ণ। অবনী সামনে দাঁড়িয়ে। সে যতই অবনীর কাছে যেতে চায় না কেন, অবনীর কাছে সে পৌঁছাতে পারবে না আর। অর্ণ বাড়ি এসেছে। আরিনা বেগম দরজা খুলে দিল। বাড়িতে প্রবেশ করেই দেখে সবাই খেতে বসেছে। সিফাতের পাশে অবনী দাঁড়িয়ে আছে। সিফাতের প্লেটে খাবার বেড়ে দিচ্ছে। অর্ণ নিচের দিকে তাকায়। সিফাতের পা অবনীর পায়ের উপর রাখা। দুজনে একটু একটু করে মুচকি হাসছে। অর্ণ এসেছে, অবনী ফিরেও তাকাল না। আরিনা বেগম অর্ণকে বলে, সারারাত কোথায় ছিলি? বাহিরে। অর্ণ, কেন? আর ফ্রেশ হয়ে খেতে আয়। আরিনা বেগম, তোমরা খাও। আমার ইচ্ছে করছে না। অর্ণ, কেন? অবনী অর্ণকে নিয়ে আয় যা। আরিনা বেগম, আচ্ছা। অবনী। অর্ণ নিজের রুমে চলে যায়। ওয়াশরুমে যেয়ে ঝর্ণার নিচে যেয়ে দাঁড়াল। অর্ণের মন খারাপ কেন সে বুঝতে পারছে না। অবনীর নিয়ে মন খারাপ কেন? অবনী তো ঠিক কাজ করেছে। অর্ণ যেটাই চেয়েছিল সেটাই হয়েছে। অবনীর থেকে নিজেকে দূরে রাখতে চেয়েছে, তাকে দূরে থাকতে বলেছে। অবনী তো এটাই করছে। তাহলে কেন অর্ণের মন খারাপ? কেন সে অনুভব করছে চাপা রাগ, জেলাসি? কিসের এত জেলাস অর্ণ? সিফাতের সাথে অবনীর যা খুশি হোক, তাতে অর্ণের কি? অর্ণ তো তাকে ভালোবাসে না। তাহলে এত কিসের কষ্ট জমা হচ্ছে? আর কষ্টটা ঘুরিয়ে পেঁচিয়ে ওই অবনীর দিকেই যাচ্ছে কেন? অর্ণ এমন অনেকগুলো প্রশ্ন নিজের মনে করে ফেলল। কিন্তু কোনো উত্তর নেয় তার কাছে। অর্ণ শাওয়ার শেষ করে শার্ট প্যান্ট পরে বাইরে বের হল। অবনী বিছানায় বসে আছে। অবনীকে দেখে অর্ণের মধ্যে হঠাৎ করে ভালো লাগা কাজ করছে। অবনীর দিকে এগিয়ে যাওয়ার জন্য পা বাড়ায়। অবনী সাথে সাথেই দরজার কাছে চলে গেল। সিফাতের হাত ধরে ভিতরে এনে বলল, তুমি বাহিরে কেন? আর আমরা তো বন্ধুই। কোনো সমস্যা নেই। অর্ণ, খালাম্নি তোকে খেতে ডেকেছে যা। সারারাত এখানে ওখানে ঘুরেছিস। এখন খেয়ে নে যা। অবনী। সিফাত, উঠে আসছিস যে? খাবার খেয়েছিস? অর্ণ, হুমম। অবনী যা রান্না করে রে। উফ, সত্যিই না খেলে কখনো বুঝতামই না। একসাথে খেয়ে নিলাম। সিফাত, কেমন বন্ধু তোরা, আমার জন্য অপেক্ষা করলি না? অর্ণ, অপেক্ষা তো তার জন্যই করতে হয় যে অপেক্ষার মূল্য দিতে জানে। অবনী, মানে? কি করল সে আবার? সিফাত, না মানে, এমনি বললাম। আজকে ঘুরতে যাবা না তুমি? অবনী, হ্যাঁ যাব। তুমি যাবা না? সিফাত, হুমম যাব না কেন? আগে ভয় হতো, লজ্জা পেতাম কালো চেহারার জন্য বাইরে বের হতে। কত বছর যে বাহিরে বের হইনি। কিন্তু তুমি আসার পর নিজেকে আর এমন মনে হয় না। আমিও প্রাণ খুলে হাসতে পারব, ঘুরতে পারব। কেউ আমাকে একটুও বোঝেনি। অবনী, অর্ণ, তুই না অবনীর বন্ধু? তাহলে সবার আগে তোকে তো বোঝার দরকার ছিল এসব। আমি তো ভাবছিলাম তুই এতদিনে অবনীর খুব কাছের বন্ধু হয়েছিস। কিন্তু না। কি বোকা কাজ করিস তুই। সিফাত, আরে চলো তো এসব বাদ দাও। অবনী, অর্ণ তুই কিন্তু রেডি থাকবি। ঘুরতে যাব।
সিফাত, না, তোরা যাবি, আমার কাজ আছে। কথাটা বলে অর্ণ রুম থেকে বের হল। অবনী পাত্তাও দিল না অর্ণকে। অর্ণের খুব রাগ হচ্ছে। এত রাগ সে কখনো অনুভব করেনি। বাড়ির সবকিছু ভেঙে চুড়ে ফেলতে ইচ্ছে করছে অর্ণের। তুর্য বাইরে এসে দাঁড়াল। বন্ধুরা এসে ওদের বাড়ির সামনে দাঁড়ায়। শিহাব নেই সেখানে। বন্ধুদের দেখে অর্ণ বাইরে আসল। তুর্য বের হয়ে বলল, আজকে আমার বিয়ের জন্য আংটি পরানোর অনুষ্ঠান, চলে আসবি। অবনীকে সাথে আনিস, আম্মু আব্বু দেখবে। বুঝিস তো তুই আমাদের পরিবারের কতটা চেনা। আর একা গেলে কেমন হবে বলতো? তুর্য, ডেকে অপমান করবি নাকি? অর্ণ, আরে কাম অন অর্ণ, অবনীকে নিয়ে আসিস। তোর বউ বলে কথা, সুন্দরী বউ। একটু তুর্যের বউকে দেখিস কেমন দেখতে হয়। মিহি, আচ্ছা আসব। বন্ধুর বিয়ে বলে কথা, আসতে তো হবেই। অর্ণ, গুড, তাহলে সন্ধ্যায় আসবি। তুর্য। তুর্যরা চলে যায়। অর্ণ রুমে চলে আসে। ওয়াশরুমের দরজা আটকানো। ভিতরে পানি পড়ার শব্দ শোনা যায়। বিছানায় এসে বসল। কিছু সময় পর ওয়াশরুমের দরজা খোলার শব্দ শোনা যায়। অর্ণ সেদিকে তাকায়। তোয়ালে জড়িয়ে অবনী রুম থেকে বের হচ্ছে। অবনী অর্ণের দিকে তাকিয়ে দরজার থেকে সরে আসতেই দরজার হাতলে তোয়ালে বেঁধে গেল। অবনী পা ফেলতেই তোয়ালে ওর গা থেকে খুলে নিচে পড়ে যাচ্ছে, তার আগেই অবনী এক হাত দিয়ে তোয়ালে পেঁচিয়ে ধরে। কিন্তু আরেকটা হাত তোয়ালেটাকে ধরার আগেই পিছন থেকে সবটাই খুলে গেল। কোনো রকমে সামনের অংশটুকু অবনী দুই হাত দিয়ে ধরে রাখে। অর্ণের দিকে তাকাতেই অর্ণ হা করে অবনীর দিকে চেয়ে আছে। অবনী বলে, এভাবে হা করে কি দেখছিস? তোয়ালে সামলাতে পারছি না। আর তুই এই সময়ে রুমে কি করিস হুম? অর্ণ বসা থেকে উঠে দাঁড়াল। আস্তে আস্তে অবনীর দিকে এগিয়ে যেতে থাকে। অবনীও পিছিয়ে যেতে থাকে। অর্ণের আসতে দেখে অবনী বলে, ওই তুই এদিকে আসছিস কেন? বাইরে যা। অর্ণ কোনো বকা বলল না। সে অবনীর দিকে আরও এগিয়ে যায়। অবনী যদি ঘুরে দৌড়ে যাওয়ার চেষ্টা করে, তাহলে পিছনের অংশ অর্ণ দেখে ফেলবে। দুই হাত দিয়ে তোয়ালে বুকের সামনে এমনভাবে ধরে রেখেছে অবনী, যদি এক হাত ছেড়ে দেয় তাহলে সেখান থেকে অনেকটা বিবৃতিকর অবস্থায় পড়বে অবনী। তাই সে আস্তে আস্তে পিছাতে থাকে। হঠাৎ করে দেয়ালের সাথে ধাক্কা লাগল অবনীর। বুঝে যায় আর পিছানোর মতো জায়গা ওর জন্য নেই। অর্ণ অবনীর সামনে এসে দাঁড়াল। অবনীর মুখের দিকে তাকায়। অবনী মাথা নিচু করে নিয়েছে। অর্ণ দেয়ালে একটা হাত দিয়ে এক পা নিচ থেকে দেয়ালের সাথে লাগিয়ে অবনীকে আটকিয়ে ধরে। কিন্তু অবনীকে এখনো অর্ণ স্পর্শ করেনি। অবনী বলে, তুই বাহিরে যা, রুম আমার। অর্ণ, তাই কি? রুমটাও আমার। অবনী, আমি তো এখন যেতে বলছি না। অর্ণ, তুই বের হ, আমি ড্রেস পাল্টাব। ওয়াশরুমেও ড্রেস নিয়ে যাইনি। অবনী, আমি কি বাধা দিয়েছি নাকি? অর্ণ, তোর সামনে পাল্টাবো নাকি আমি? অবনী, বারণ করেছি নাকি? অর্ণ, উফ সর। অর্ণ ডান পা দিয়ে তোয়ালে চেপে ধরেছে। অবনী নিচু হয়ে তাকিয়ে থাকায় এটা সে লক্ষ্যও করেছে। এখন সে চাইলেও দৌড়ে কোথাও যেতে পারবে না। অর্ণ ডান হাতের একটা আঙ্গুল অবনীর কপালে রাখে, আলতো করে। অবনী একটু কেঁপে উঠল। অর্ণ একদম ধীর গতিতে অবনীর নাক বরাবর আস্তে আস্তে আঙুলটা নিচে নামানো শুরু করল। অবনী স্থির হয়ে দাঁড়িয়ে আছে। অবনীর ঠোঁটের কাছে এসে থামে অর্ণ।
হাতের আঙুলটা ঠোঁটের উপর আলতো করে রাখতেই অবনী কেঁপে উঠল। দুই ঠোঁটের মাঝে আঙ্গুল দিয়ে একটু ঘোরাতেই অবনীর দৃষ্টি অর্ণের চোখের উপরে পড়ে। দুজনেই অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। অর্ণ আঙ্গুলের চঞ্চলতা অস্থির করে ঠোঁট থেকে দাড়িতে নিয়ে আসল। এরপর আস্তে আস্তে গলায়, তারপর আরো ধীর গতিতে বুকের দিকে নামাতে থাকে। অর্ণের আঙ্গুল তোয়ালের নাগাল পেতেই অবনী একটু শব্দ করে হিস করে উঠল। অর্ণ বলে, কি হয়েছে? তুই থেমে যা। অবনী, যদি না থামি তো? অর্ণ, আমার বুকের উপর থেকে হাত সরিয়ে নে। অবনী, শুধু আঙুলটাই আছে, সম্পূর্ণ হাত রাখিনি। অবনী, সরা বলছি। অবনী, কেউ বাধা দিল বা বারণ করলে সেই জিনিসটা আমার পেতে অনেক বেশি ইচ্ছে করে। অর্ণ কথাটা বলেই এক হাত দিয়ে তোয়ালে চেপে ধরল। অবনী সাথে সাথেই জোরে একটা ধাক্কা দিল অর্ণকে। অর্ণ কিছু বোঝার আগেই বেশ ক্ষিপ্র গতিতে অবনী ওয়াশরুমে চলে যায়। দরজা আটকিয়ে অবনী জোরে জোরে কয়েকটা শ্বাস নিল, যেন হাফ ছেড়ে বেঁচেছে। তোয়ালেটা এবার ওর হাতে ভালো মতোই আছে। নিজেকে ভালো করে পেঁচিয়ে নেওয়ার জন্য তোয়ালে টানতেই দেখে অর্ধেক তোয়ালে দরজার বাহিরে, বাকি অর্ধেক অবনীর কাছে, আর দরজার ওপাশে বাকি তোয়ালে ধরে রেখেছে অর্ণ। অবনী বোকার মতো তোয়ালের দিকে তাকিয়ে থাকে। তারপর দরজার ওপাশ থেকে অর্ণ তোয়ালে ধরে রেখেছে। এ পাশে অবনী, কেউ টানছেও না। অবনী কর্কশ গলায় বলল, কি হচ্ছে তোর? সমস্যাটা কি? এমন কেন করছিস? অবনী, কেমন করছি? অর্ণ, আমাকে কেন জ্বালাচ্ছিস? অবনী, ভালো লাগছে তাই। অর্ণ, ঢং করছিস কেন? এগুলো একদমই অসহ্য লাগছে। এত ঢং কিসের তোর? 2 দিন আগেও তো ঠিক ছিলি, এখন এত ঢং আসছে কোথা থেকে? বিরক্ত হচ্ছি আমি। তুই যা তো এখান থেকে, ভালো লাগছে না আমার, অসহ্য লাগছে সব। অবনী। অর্ণ নীরব দৃষ্টিতে তাকিয়ে থাকে দরজার দিকে। ভিতরে থাকা অবনীর কথাগুলো ওর বুকে এসে লাগে যেন। 2 কান লাল হতে শুরু করেছে। অর্ণ রেগে নেই, তবে অপমানে লজ্জায় তার কান আর নাক লাল হওয়া শুরু করেছে। কিছু মানুষ থাকে যারা কখনো অপমান হয়নি, এমনকি তারা অতীব সামান্য অপমান সহ্যও করতে পারে না, তারা কখনো অপমানিত হলে তাদের চোখ কান নাক লাল হওয়া শুরু করে। অর্ণ তবুও নিজেকে সামলে নিয়ে বলল, চুপ কর। তুই আমার এখন বউ, আমি যা খুশি করার অধিকার রাখি। অর্ণ, হাহাহা হাসাচ্ছিস অর্ণ? তুই আমার বর, আমি তোর বউ? বলি প্লিজ এভাবে হাসাবি না। জোকসটা শুনে হাসি থামাতে কষ্ট হচ্ছে। কিসের বউ আমি তোর? বউ বলতে আসছিস? তোর থেকে রাস্তার খারাপ ছেলেরা অনেক ভালো, ওদের সামনে একটু ওড়না সরিয়ে হাঁটলেও ফিরে তাকাবে। আর তুই কখনো তাকিয়ে দেখেছিস আমাকে? আসছিস বউ বলতে, আর অধিকারের কথা বলছিস? অধিকার তো আমার ছিল, আমি ভালোবাসতাম বলে। তুই কিসের অধিকার দেখাবি? তোর মতো ছেলে অধিকারের কথা বললে তা মানায় না। কিভাবে বললি তুই? অনেক অপমান সহ্য করেছি, আত্মমর্যাদা হারিয়েছি, এখন তুই প্লিজ মজা করিস না। অর্ণ একদম চুপ হয়ে গেল। সে তোয়ালে ছেড়ে দেয়, আর কিছু বলার সাহস পায় না অর্ণ। এত অপমান সে কখনো হয়নি। অবনীর থেকে এমনটা আশাও করেনি কোনো দিন। অবনী এত কিছু বলতে পারে অর্ণ মনেও ভাবেনি। অর্ণ তোয়ালে ছেড়ে কাপড়ের শোকেজে আসে। অবনীর জন্য ড্রেস প্যারে এনে দরজার কাছে রেখে দেয়। ফিরে আসতে যাবে,
তার আগে বলল সন্ধ্যায় আমার বন্ধুর বিয়ের পার্টি। রেডি থাকিস। অর্ণ কথাটা বলে ফিরে আসতে যায়। কিন্তু অবনী তার আগেই বলে হাসির পাত্রী বানাতে নিয়ে যাবি? বন্ধুরা তো কম অপমান করেনি। চুপচাপ শুনেছিস। এখনো স্বাদ মেটেনি? আমি যাব না। অর্ণ আর কথা বাড়ায় না। সে বাড়ি থেকে বের হয়। অবনী আরও কয়েক মিনিট দাঁড়িয়ে থাকে ভিতরে। অর্ণের কোনো সাড়া শব্দ না পেয়ে দরজা খুলল। দরজার পাশে অবনীর পছন্দের ড্রেস রাখা। অর্ণ ছাড়া কেউ রুমে ছিল না। অবনী অবাক হয়। মনে মনে বলে অর্ণ আবার কবে আমার পছন্দগুলো খেয়াল করেছে? যত সব ঢং। অবনী ড্রেস পরে নিল। অর্ণ অফিসে এসেছে। বাবারই অফিস। আনাফ থাকতো আগে এখানে। আনাফ নেই, সেজন্য অর্ণ না চাইলেও নিজ থেকে করতে হচ্ছে অফিসের কাজ। অফিসে বসে আছে। কিছুই ভালো লাগছে না ওর। বারবার অবনীর কথা মনে পড়ছে। অর্ণ রুমের মধ্যে পায়চারি করছে আর ভাবছে আচ্ছা আমি কি অবনীকে একবার কল দেব? না থাক। কল দিয়ে কি বলবো? কখনো তো কল করিনি। আর সে যদি ভাবে আবার ঢং করছি তাহলে? ধুর, আমার কি হলো? অবনীর কথা আমি কেনই বা এত ভাবছি? সে আমাকে কত অপমান করল, তবুও যেন আমার ওর কথা ভাবতেই বেশি ভালো লাগছে। অবনী কি যে করল আমাকে! আমার না কিছু একটা হয়েছে। সিফাতের সাথে অবনীর কিসের এত গাঢ় সম্পর্ক? রাগ কেন হয় আমার ওদের একসাথে দেখলে? ইরার কথাও এখন ঠিকমতো মনে পড়ছে না আমার। উফ, কি যে অসহ্য লাগছে। অর্ণ ভাবতে ভাবতে ফোন হাতে নিল। কল দিয়েও ফেলেছে অবনীকে। প্রথমবার রিং ঢুকতেই সে কল কেটে দেয়। বুকের ভিতর টিপ টিপ শুরু হয়ে গেছে। কি বলবে সে, অবনীও কি বলবে এটা ভেবে ফোন আর দেওয়ার সাহস পায় না অর্ণ। কিন্তু ঠিকই অবনীর কলের অপেক্ষা করতে থাকে। অবনী রুমের মধ্যেই ছিল। ফোন হাতে নিয়ে দেখে অর্ণের কল। প্রথমে অবাক হলেও ফোন হাতে নিয়ে বিড়বিড় করে বলে হয়তো কোনো দরকারে ফোন দিয়েছে। না হলে সে ভুলেও আমাকে কখনো কল করবে না। কথাগুলো ভাবতে থাকে ফোনের দিকে তাকিয়ে। ওদিকে ফোন হাতে নিয়ে থাকা অর্ণ অবনীর থেকে কল না পেয়ে ফোন পকেটে রেখে দিল। সাথে সাথেই ফোন বেজে ওঠে। হাতে নিয়ে না দেখেই রিসিভ করে বলে আমি জানি অবনী, তুমি আমাকে কল করবে। আমি অপেক্ষাতে ছিলাম তোমার ফোনের। আমার কি হয়েছে বুঝতে পারছি না। সবসময় তোমার কথা মনে পড়ছে। ওপাশ থেকে কিছু শোনার জন্য অর্ণ প্রস্তুত হয়। তখনই সে শোনে গুড ভাবছিলাম তোকে নিজের করে নেওয়ার একটা শেষ সুযোগ দেব। আমার কেন জানি মনে হচ্ছিল তুই শুধু আমারই। কিন্তু না, আমি ভুল। আমি সত্যিই বোকা, তোর মতো একটা খারাপ ছেলেকে ভালোবেসেছিলাম। শোন, আমি শিহাবকেই বিয়ে করব। ভালো থাকিস তুই। ওপাশ থেকে ফোন কেটে দেয়। অবনী স্ক্রিনে থাকা নামটা দেখে। ইরার নাম্বার থেকে কল এসেছে। অর্ণ বোকার মতো দাঁড়িয়ে থাকে। কিন্তু এখন একটুও খারাপ লাগছে না ওর। তবে বুকের ভিতর হালকা চিনচিনে ব্যথা অনুভব তো হবেই। হাজার হোক, সত্যিকারভাবে ইরাকে অর্ণ চাইত। কিন্তু পরিস্থিতি এমন হয়ে গেছে, হাজার ভালোবাসা চাওয়ার উন্মাদনা থাকলেও দুজনের মধ্যে বিরাট ব্যবধান হয়ে গেছে। এখন যতই কাছে আসার ট্রাই করুক না কেন কেউ, কাছে আসা তো দূরে থাক, দুজনে আরও দূরে সরে যাচ্ছে। এই জন্য প্রেমিক প্রেমিকার কোনো সম্পর্ক একবার ভেঙে গেলে দ্বিতীয়বার সেটা জোড়া লাগানো উচিত নয়। প্রথমবার যা হয়েছে দ্বিতীয়বার তা হবে না। প্রথমবার যেভাবে দুজন দুজনকে ভালোবেসেছিল
দ্বিতীয়বার ফিরে আসার পর সেইভাবে ভালোবাসা গড়ে উঠবে না। দুজনেই পরিবর্তন হয়ে যাবে। ছেড়ে যাওয়ার ভয় থাকবে না। আর কোনো সম্পর্কে যদি হারানো কিংবা ছেড়ে যাওয়ার ভয় না থাকে, তাহলে সেই সম্পর্ক বেশিদিন টিকে না। দায়সারা ভাব চলে আসে সম্পর্কের নিয়মে। অর্ণ ইরার কথা ভাবছে। হঠাৎ আবার ফোন বেজে ওঠে। সে আবারও ফোনের দিকে না তাকিয়ে রিসিভ করে। মন খারাপ করে অর্ণ বলে, ইরা আমি এখন তোমাকে। অর্ণ পুরো কথা বলতে পারে না। তার আগেই ওপাশ থেকে বলে এখনো ইরাকেই ভালোবাসিস তুই তাই না? জানতাম এটাই সত্য কথা। আমাকে ডিভোর্স দিতে পারিস তুই। আমি জানি তোর মধ্যে যে ভালোবাসা আছে তা সবটা ইরার জন্য। সকালে কত নাটক করলি। তোর মতো নাটকবাজ আর দেখিনি। আরে বাবা, ভালোবাসবি না আমাকে সেটা নিয়ে তোকে কখনো অভিযোগ রেখেছি? যা, ইরা তোর জন্য অপেক্ষা করছে। ফোন কেটে দেয়। এবার অবনীই কল করেছিল। আর ইরা মনে করে অর্ণ বলতে চাচ্ছিল সে এখন তাকে রেখে অবনীকে স্মরণ করে সবসময়। কিন্তু অর্ণ তা বলার আগেও অবনী ফোন কেটে দেয়। দুইবার ফোন না দেখে রিসিভ করাই এটা হয়েছে। দুজন মানুষ ভুলটাই বুঝল। অর্ণ বোকার মতো বসে থাকে ফোন হাতে নিয়ে। অবনীকে কিছু জানানোর আগেই সে আবার অর্ণকে ভুল বুঝল। অর্ণ এখন যা করছে তা সবটাই যেন অবনী বিরোধী। ধুর, আর অফিস করতে ওর ভালো লাগছে না। সে বসা থেকে উঠে দাঁড়ায়। অবনীরও বসে থাকতে আর ভালো লাগছে না। সেই উঠে সিফাতকে খুঁজতে থাকে। সিফাতের রুমের সামনে এসে কয়েকবার পায়চারি করল অবনী। সিফাতকে দেখতে পাচ্ছে না। সাহস করে রুমের মধ্যে প্রবেশ করে অবনী। রুমে কেউ নেই, কিন্তু বিছানাপত্র অগোছালো হয়ে আছে। অবনী বিড়বিড় করে বলে, উফ, এই ছেলেগুলো এত অগোছালো কেন হয়? রুম সবসময় ডাস্টবিন বানিয়ে রাখবে। কেউ নেই, গুছিয়ে রাখি। অবনী বিছানা গোছাতে শুরু করে। বালিশ দুটো ঠিকভাবে রাখতে যাবি, তখনই কে যেন পিছন থেকে এসে জড়িয়ে ধরে অবনীকে। অবনী চমকে যায়। কখনো এমন স্পর্শ সে পায়নি। পিছনে ঘুরতেও পারছে না। শক্ত করে জড়িয়ে ধরে আছে পিছন থেকে কেউ একজন। অবনী বলে, কে? ছাড়ো বলছি। কে তুমি? পিছনে থাকা কেউ একজন অবনীকে সোজা করে জোরে একটা ধাক্কা দেয়। বিছানায় ছিটকে পড়ে অবনী। সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটা হল সিফাত। অবনী অবাক হয়। সিফাত অবনীর পাশে যেয়ে শুয়ে পড়ে। এক হাত দিয়ে অবনীর খোলা পেট পেঁচিয়ে ধরে সিফাত। জোরে একটা খামচি দিয়ে অবনীকে নিজের কাছে টেনে নেয় সে। অবনী সাথে সাথেই বিছানা থেকে উঠে বসল। সিফাত কিছু সময় অবনীর দিকে বোকা দৃষ্টিতে তাকাল। অবনী বলে, কি হচ্ছে এসব সিফাত? জানি না। আমার তোমার মায়াতে মিশতে ইচ্ছে করে খুব। সিফাত, কিন্তু কেন? আমি তোমার চেহারার সাথে বিপরীত। অবনী, কিন্তু আমার তো এতে কোনো সমস্যা নেই। আচ্ছা, আমার কাছে আসতে হবে না। তুমি এমনিতেই ভাবো অনেক সময় নিয়ে। তাহলেই বুঝতে পারবা। আর আমি এসব সমাজের নিয়ম কানুনও মানি না। মানি, তবে যেগুলো বেমানান তা কখনো না। তাই তুমি একটু সময় নাও, ভাবো। আমার চাওয়াটাকে উপলব্ধি করো। তবেই এসো আমার কাছে। আমি সর্বদা আছি তোমার জন্য অপেক্ষায়। সিফাত। অবনী কিছু বলল না। দৌড়ে রুম থেকে বের হয়ে গেল অবনী। মাথার মধ্যে এখন অনেকটা চিন্তা ঘুরছে। সিফাতের সাথে কথা বলাটা হয়তো ওর ঠিক হচ্ছে না। সিফাতকে সব জানানো দরকার। সে অর্ণের বউ। কিন্তু অর্ণ যদি এসবে রাগ করে, অর্ণ যদি রিয়েক্ট করে,
না না, অর্ণের কোনো সমস্যা হোক এমন কিছু অবনী করবে না। কিন্তু সিফাতের কথা কেন অবনীর বারবার মনে আসছে? এতটা প্রায়োরিটি কেউ কখনো অবনীকে দেয়নি। হঠাৎ করে একটা অচেনা মানুষের এতটা গুরুত্ব, এতটা আকর্ষণতা দেখাচ্ছে, যা অবনীর মনকে বারবার অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছে। অবনী বুঝতেই পারছে না সিফাতের নিয়ে সে ঠিক কি ভাববে। সিফাতকেই বা সে কেন অপশন হিসেবে দেখছে? তার তো হাজবেন্ড আছে। কিন্তু অর্ণ, যে কিনা অবনীকে কোনো দিন বোঝেইনি। অবনী এতটা ভালোবাসা দেওয়ার পরও অবনীকে গুরুত্ব দেয়নি অর্ণ। তাহলে কি কেবল কাগজ কলমের সম্পর্কটাই বড়, মনের সম্পর্ক কি কিছুই না? অবনী আর বেশি কিছু ভাবতে পারে না। কেমন যেন মাথা চিনচিন অনুভব হচ্ছে। রুমের দরজা হালকা আটকে সে বিছানায় এসে শুয়ে পড়ে। অর্ণ যেখানে ঘুমায় সেখানেই সে শুয়ে পড়ে। কখন যে চোখ লেগে আসে অবনীর খেয়াল নেই। একটু আরামোটা ছাড়তেই অবনীর ঘুম ভেঙে গেছে। চোখ বন্ধ করে সে মনে করার চেষ্টা করে কোথায় আছে, কেন আছে। মনে পড়ে সে অর্ণের জায়গাতে এসে ঘুমিয়ে পড়েছিল। অবনী উঠতে যাচ্ছিল, তখনই সে অনুভব করে গায়ে কাঁথা দেওয়া। এসিটাও অন করা আছে। কিন্তু অবনীর খুব ভালো করেই মনে আছে সে এসি অন করেনি। ফ্যান ছাড়া ছিল, বিছানায় কাঁথাও ছিল না। তাহলে কে দিয়েছে? সিফাত। ঘুম জড়ানো কণ্ঠে অবনী বলে, উফ সিফাত, এত কেয়ার কেন নিচ্ছ তুমি? এত কিছু খেয়াল করতে বলিনি তো। আমার সব দিক তোমার নজরে থাকে। অবনীর গায়ে কাঁথা সিফাত দেয়নি। এসিটাও অন সিফাত করেনি। সবকিছু করেছে অর্ণ। অর্ণ সোফাতে বসেছিল। পাশে রাখা ছিল অবনীর প্রিয় বেলি ফুল। অর্ণ অনেক কষ্টে অবনীর জন্য বেলি ফুল, চকলেট নিয়ে বাড়িতে এসেছিল। রুমে এসে দেখে অবনী ঘুমিয়ে পড়েছে। অবনীকে ডাকেনি অর্ণ। অবনীকে নিয়ে অর্ণ ভেবেছে অনেক। মনে মনে নিজেকে বলেছে অবনীর প্রতি এখন ওভাবে ভালোবাসা না আসলেও একটা নাম না জানা অনুভূতি ওর প্রতি টান সৃষ্টি করছে। আস্তে আস্তে অবনীকে ভালোবেসে ফেলব আমি। পারতেই হবে। অবনীকে ঠকানো ঠিক হবে না। যাই হোক, সে তো আমাকে ভালোবাসে। আমার উচিত তার ভালোবাসাটাকে মেনে নেওয়া। অবনীর প্রতি আস্তে আস্তে আমি আসক্ত হতে চাই। আমি পারবই। অর্ণ এসব ভেবে বেশ খুশিই ছিল। তাই সে অনেক কষ্টে ফুলগুলো ম্যানেজ করে। তারপর বড় একটি চকলেট বক্স নিয়ে বাড়িতে আসে। রুমে এসেই দেখে অবনী ঘুমিয়ে আছে। গরম লাগবে ভেবে সে অবনীর জন্য এসি ছেড়ে দেয়। তারপর একটা পাতলা কাঁথা অবনীর গায়ের উপর দিয়ে কিছুটা দূরে রুমের সোফাতে এসে বসে থাকে। অবনীর ঘুম ভাঙার সাথে সাথেই দেখবে টেবিলে চকলেট বক্স রাখা। সে অবাক হয়ে দেখবে অর্ণ বসে আছে। অর্ণ ঘুম ভাঙতেই অবনীর দিকে বেলিফুলগুলো ছুঁড়ে দেবে, চুলের মধ্যে দিয়ে দেবে। একটু খুনসুটি করবে। তাই সে প্রস্তুত হয়েই ছিল। অবনীর ঘুম ভাঙতেই অর্ণ এগিয়ে যায় সেদিকে। কাছে যেতেই অবনীর মুখে সিফাতের কথা শুনে স্থির হয়ে দাঁড়িয়ে যায়। অবনীর চোখ খোলার আগেই টেবিলে ফুলগুলো রেখে দিয়ে তাড়াতাড়ি রুম থেকে বের হয়ে গেল। রুম থেকে বেরিয়ে দেখে সিফাত দূরে দাঁড়িয়ে আছে। তাড়াতাড়ি সিফাতের কাছে যেয়ে বলে, অবনী হয়তো তোকে খুঁজছিল। দেখ সে কোথায় আছে। অবনীর কথা শুনতাই সিফাতের মুখে একটা সুখকর হাসি ফুটে উঠল। সেই ওখান থেকে দ্রুত চলে আসে। অবনী বিছানা ছেড়ে উঠে দাঁড়াল। টেবিলের উপর প্রিয় বেলি ফুল দেখেই কয়েক মিনিট চোখ বড় বড় করে তাকিয়ে রইল অবনী। চকলেট বক্সও রাখা। সে অবাক আর খুশিতে বোবা হয়ে গেছে যেন। সিফাতের কথায় মনের ভিতর উকি দিতে শুরু করেছে। ঠিক তখনই সিফাতের গলা শুনতে পায় অবনী। রুম থেকে দ্রুত বেরিয়ে আসলো অবনী।
সিফাতের সাথেই দেখা হয়ে গেল। সিফাত বলে, তুমি কি আমাকে? সিফাত কথাটা শেষ করতে পারে না, তার আগেই অবনী সিফাতকে জড়িয়ে ধরে। খুশিতে অবনীর চোখে পানি এসে পড়েছে, কারণ কেউ এতটাও গুরুত্ব অবনীকে দেয়নি। অবনী কয়েক সেকেন্ড সিফাতকে জড়িয়ে ধরে, রেখে আবার ছেড়ে দেয়। হাসি হাসি মুখে বলে, ধন্যবাদ সিফাত, আমি সত্যিই ভাবিনি আমি এতটা গুরুত্বপূর্ণ কারো কাছে। তুমি না থাকলে হয়তো জীবনের মানেটা কি তা জানতে পারতাম না। অবনী কথাটা বলেই আবারও দৌড়ে রুমে প্রবেশ করে। সিফাত নির্বাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। আড়াল থেকে অর্ণ সবটা দেখছিল। অর্ণ দ্রুত হেঁটে এসে দাঁড়ায় সিফাতের পাশে, কাঁধে হাত দিয়ে বলে, অবাক হচ্ছিস? মেয়েটা ওরকমই। ছোট থেকে কেউ যদি একটু আদর করে, মানে অতি সামান্য আদর করে ডাকলে সে অনেক খুশি হতো। আর তুই তো অনেক কিছু মোটিভেট করে বলেছিস, তাকে গুরুত্ব দিয়েছিস, সে অনেক খুশি। আমিও চাই সে সবসময় এমন খুশি থাকুক। ছোট থাকে অবনীকে মজা করে ডাকতাম অবন বলে। অবন বলে বলে লবণ বানিয়ে দিয়েছিলাম। সে এতেই খুশি হয়ে বলেছিল, আমার এমন নাম ধরে ডাকলে খুব ভালো লাগে, খুশি খুশি লাগে, কেউ তো আমাকে অন্য নামে ডাকছে, এটাই তো অনেক বড় পাওয়া। যাই হোক, তোরা দুজনেই অনেক খুশি দেখছি। থ্যাঙ্কস দোস্ত। সিফাত অর্ণকে জড়িয়ে ধরে সেখান থেকে চলে যায়। অর্ণ জোরে একটা নিঃশ্বাস নিল। ওর চোখের কোণে পানি জমা শুরু করেছে। বুকের ভিতরটা কেমন মোচড় দিয়ে উঠল। অর্ণ এখন পুরোপুরি অবনীর জন্য মনের মধ্যে ভালোবাসা অনুভব করা শুরু করেছে। সে রুমের মধ্যে যাওয়ার জন্য পা বাড়ায়, তখনই কে যেন পিছন থেকে হাত টেনে ধরে অর্ণের। ঘুরে তাকিয়ে দেখে শেফা দাঁড়িয়ে আছে। শেফা অর্ণের হাত ধরে নিজের রুমে নিয়ে যায়। শেফা দরজা আটকে দিয়ে অর্ণের সামনে এসে দাঁড়াল। অর্ণ অবাক হয়ে শেফার দিকে তাকিয়ে আছে। তারপর অর্ণ শেফার দিকে তাকিয়ে আছে। শেফা অর্ণের সামনে এসে দাঁড়াল, গম্ভীর হয়ে বলল, অবনী তোমার বউ তাই না? আমি এখন সব জানি। শেফা, হুমম। আমি দেখেছি সিফাত ভাইয়া অবনীকে ধাক্কা দিয়ে নিজের বিছানায় ফেলে দিতে। তারপর ভাইয়া অবনীকে তার খোলা পেট ধরে নিজের কাছে টেনে নেয়। তারপর শেফা, থাক, কিছু বলতে হবে না, আমি বুঝতে পেরেছি। কাউকে কিছু বলো না। অর্ণ, শোনো আগে। শেফা, আর কিছু শোনার প্রয়োজন নেই। অর্ণ তাড়াতাড়ি রুম থেকে বের হল। আজকে অর্ণের অনেকটা কান্না পাচ্ছে। অর্ণ এবার ইরার জন্য কাঁদছে না, অর্ণ কাঁদছে অবনীর জন্য। বিয়ের কয়েকদিনে অনেক কিছুই ঘটে গেছে। বিয়েটা কাকতালীয়ভাবে হয়েছে। প্রথমে অর্ণ ভেবেছিল অবনীকে ছেড়ে সে ইরার সাথে থাকবে, আর অবনী ভেবেছিল ভালোবাসা দিয়ে অর্ণকে ভরিয়ে দেবে। কিন্তু অর্ণ না পেয়েছে ইরাকে, আবার অবনী না পেয়েছে অর্ণকে। বরং তার বদলে একজন ভালোবাসা হারিয়েছে, আরেকজন পেয়েছে অনেক অবহেলা। আর এই অবহেলা অপমান তিলে তিলে মানুষকে পরিবর্তন বা শেষ করে দেয়। অর্ণ অবনীকে স্পর্শ না করলেও অর্ণের দেওয়া প্রতিদিনের অবহেলা, কষ্টগুলো অবনীর মনের অর্ণের প্রতি আলাদা ভাব সৃষ্টি হয়েছে। অবনী অর্ণের কথা মনে করলেই অর্ণের দেওয়া অপমান, অবহেলাগুলো বেশি মনে করে। আর অবনীর মনের অবস্থা তখন শোচনীয় হয়ে যায়। ঠিক এমন সময় অবনীর মনে নতুন করে ভালোবাসা জন্ম নেওয়ার মতো অনুভূতি সৃষ্টিকারী একজন মানুষ এসেছে, যে কিনা অবনীকে বুঝতে পারে। অবনী কালো বলে তার জন্য কোনো অবহেলা নয়, বরং ভালোবাসা দেখিয়েছে। আর অবনী এতদিন এই ভালোবাসাটাই অর্ণের কাছে চেয়েছে। অর্ণ তা দেয়নি। অবনী কারো ভালোবাসা তো কখনো আশা করেনি।
আসলে মেয়েরা সবার ভালোবাসা আশাও করে না, বিশেষ একজনের ভালোবাসা সবার থেকে বেশি করে আশা করে। সে হলো তার প্রিয় মানুষ। অবনীর প্রিয় মানুষ অর্ণ। অর্ণের থেকে সামান্য ভালোবাসা চেয়েছিল অবনী, কিন্তু অর্ণ তা কখনো দেয়নি। অবনী এই ভালোবাসাটা সিফাতের থেকেই পাচ্ছে। মানুষ অপমান অবহেলার দাস নয়, মানুষ ভালোবাসার দাস। ভালোবাসা পেলেই মানুষ নতুন করে বাঁচার আশা খুঁজে পায়। সেখানে অবনী তো ছোটবেলা থেকেই ভালোবাসাহীন জীবন কাটিয়েছে। তাই সিফাতের থেকে এতটা ইম্পর্টেন্স, একটা আগ্রহ, এতটা ভালোবাসা পাচ্ছে। তখন তারই বা কী দোষ? ভালোবাসার জন্য মানুষ কত কিছুই না করে। অবনী কি অর্ণকে ছাড়তে পারবে না? ওদিকে ইরার প্রতি ছিল অর্ণের অগাধ বিশ্বাস। অর্ণকে কখনো ভুল বুঝবে না ইরা। অথচ ইরা অর্ণের থেকে কিছুই শুনল না। ইরা ঠিকই অর্ণের বিরুদ্ধে বন্ধুদের কাছে কত কিছু শুনে অর্ণকে ঘৃণা করতে শুরু করেছে। আর অর্ণ যতবার ভালোবাসার দাবি নিয়ে ইরাকে বোঝাতে গিয়েছে, ততবারই ইরা অপমান করে অর্ণকে ফিরিয়েছে। কি অদ্ভুত পৃথিবীর নিয়ম! কেউ অন্য কাউকে অবহেলা করলে সেই আবার আরেকজনের কাছে অবহেলিত হয়। যাকে ভালোবাসা হয় সে বাসে অন্যকে, আবার তাকেও অন্য একজন ভালোবাসে। অথচ আমরা বুঝি না। আমরা সবসময় আমাদের নিজেদের ভালোবাসাটাকে প্রাধান্য দিই বেশি। অথচ অন্য কেউ যে আমাকে ভালোবাসছে সেটা বুঝি না। অর্ণ ঠিক এটাই অনুভব করেছে। অর্ণ ভালোবাসার দাস। ইরার থেকে অপমান পেয়ে সে যখন বুঝল তার জন্য অবনীই পারফেক্ট, অর্ণ যেন দেরি করে ফেলেছে। অবনীর ভালোবাসাগুলো অনুধাবন করেছে অর্ণ। অবনীর প্রতি টান সৃষ্টি হয়েছে। ভালোবাসা সহজে তৈরি না হলেও অবনীকে সে আর কষ্ট দেবে না ভেবেই কাছে আসার চেষ্টা করেছে। কিন্তু কিছু মানুষ থাকে অনেক অনেক বেশি ভালোবাসার পরও স্বীকার করতে পারে না। অর্ণ যেন ঠিক এমন। অবনীকে এখন যে সে চায় এটাই প্রকাশ করার সাহস নেই অর্ণের। করলেও অবনী সেটা হাস্যকর ভাবেই নেবে। এটাই একটা বীভৎস নিয়ম। যখন অগাধ ভালোবাসা প্রকাশ করা হয় তখন সেটা তেতো না হয় হাস্যকর হয়ে যায়। অর্ণ এখন অবনীকে চায়, আর অবনী ভালোবাসা চায়, যা সিফাতের কাছেই সে পেয়ে এসেছে এ কয়েকদিন। অর্ণ পকেটে হাত গুজে ক্যান্টিনে আসল। শেফার কথাগুলো মাথা থেকেই ফেলতে পারছে না অর্ণ। একটা টেবিলে এসে বসল সে। ছোটন এসে পাশে দাঁড়ায়। ছোটনের দিকে খেয়াল নেই অর্ণের। ছোটন বলে, ভাইয়া মন খারাপ কইরা আছো কেন? ভালো লাগছে না। এমনি, কোনো কারণও খুঁজে পাচ্ছি না। অর্ণ। মন খারাপের পিছনে থাকা একটা ছোট বা বড় কারণ, কেউ প্রকাশ করতে লজ্জা বা ভয় পায়, কেউ অনায়াসে মন খারাপের কারণ বলে দেয়। তবে বেশিরভাগ মন খারাপের কারণ আমরা কিছু না, এমনি বলে চালিয়ে দিই। ছোটন, তুই অনেক গুছিয়ে কথা বলা শিখেছিস। অর্ণ, পড়াশোনা করছি তো। তোমার দেখা আমাকে নিয়ে স্বপ্ন পূরণ তো করতেই হবে। ছোটন, ভালো চিন্তা করেছিস তুই। এই জন্য তোকে ভালো লাগে অনেক। ওহ, একটা কথা। একটা না, দুটো কথা আছে। অর্ণ, বলো। প্রথমটা হলো, আমার বন্ধু তুর যাচ্ছে না? ওর বিয়ের অনুষ্ঠান আজ। তুই আর আমি যাব। সন্ধ্যায় রেডি থাকিস। অর্ণ, কিন্তু সেখানে তো ভাবি আর তুমি যাবে। ছোটন, না, তোর ভাবি কেউ নেই। অর্ণ, বুঝছি এবার মন খারাপের কারণ। যাই হোক, আরেকটা কি কথা বলো। ছোটন, দাঁড়া।
অর্ণ দোকানি মামার দিকে তাকিয়ে একটা কাগজ আনতে বলল। সাদা পৃষ্ঠা আনে সে। অর্ণ কলম দিয়ে সাদা পৃষ্ঠায় কিছু লিখল। তারপর সেটা ভাঁজ করে ছোটনের শার্টের পকেটে ঢুকিয়ে দেয়। ছোটন প্রশ্ন করে, কি এটা? এই কাগজটা আমার বাবার কাছে নিয়ে যাবি। তোকে উনি চেনে। আমার মায়ের কাছে নিয়ে গেলেও হবে। আমার যা কিছু আছে তা প্রায় সবটা তোকে দিয়ে দিলাম। মানে প্রায় 1 কোটি টাকার মতো হবে। এটা তোর জন্য দিয়ে যাচ্ছি। আর কখনো তোর সাথে দেখা হবে না। অর্ণ। মানে? ছোটন। কোনো মানে নেই। হারিয়ে যেতে চাই বহুদূর। হয়তো দুনিয়া ছেড়ে নয়তো দেশ ছেড়ে। আমি চাই না আমার জন্য ইরার সমস্যা হোক, আমি চাই না আমার জন্য শিহাবের সমস্যা হোক। আমি এটাও চাই না আমার জন্য সিফাতের কোনো সমস্যা হোক। আমি চাই না আমার কারণে সবার সমস্যা সৃষ্টি হোক। বিশেষ করে অবনীর যেন সিদ্ধান্ত নিতে সমস্যা না হয়। আমি এজন্য সবার থেকে দূরে চলে যাচ্ছি। ভালো থাকিস ছোটন। সরি, সন্ধ্যায় দেখা হবে। কথা দিয়েছিলাম তুর্জকে, তার বিয়েতে আমি যাব। কিছু সময় থাকব। তারপর চলে আসব। রেডি থাকিস। অর্ণ ক্যান্টিন থেকে বের হল। কিছু ভালো লাগছে না ওর। খুব কাঁদতে ইচ্ছে করছে। সে আলাদা একা কোথাও দাঁড়িয়ে খুব করে কাঁদবে। বাড়ির কলিং বেল বেজে উঠল। আরিনা বেগম এসে দরজা খুলতেই দুজন মানুষ আরিনা বেগমের পা জড়িয়ে ধরে। আরিনা বেগম নিচের দিকে তাকায়। পা জড়িয়ে ধরা ব্যক্তিকে আরিনা বেগমর চিনতে অসুবিধা হয়নি। আনাফ এসেছে। আর সাথে ওর স্ত্রী। সেদিন বিয়ের আসর থেতে পালিয়ে যায় আনাফ। অবনীকে বিয়ে না করে সেদিন রাতেই আনাফ তার প্রেমিকাকে নিয়ে পালিয়ে যায়। বিয়ে করে দুজন আবার ফিরে এসেছে। আনাফ পা জড়িয়ে ধরে আরিনা বেগমকে বলে, মা, আমি অবনীকে বিয়ে করতে চাইনি। আমার পছন্দ না। তোমার মুখের দিকে তাকিয়ে সিদ্ধান্ত নিতেও পারিনি। এই জন্য পালিয়ে গিয়েছিলাম। আমি এই মেয়েটাকে ভালোবাসি ভীষণ। আমাকে মাফ করে দাও। আমি চলে এসেছি তোমার কাছে থাকব বলে। আনাফের কথা শুনে বাড়ির অনেকে দৌড়ে এসেছে। অবনী, সিফাত সহ সবাই এসেছে। আনাফ আরিনা বেগমের পা জড়িয়ে ধরে কাঁদছে। মা যতই সন্তানের জন্য অপমানিত হোক না কেন, একটা মা নিজেই জানে সন্তান মায়ের কাছে কতটা প্রিয়। তাই সন্তান যতই ভুল করুক না কেন, মায়ের কাছে যেন সে নির্দোষ থাকবেই। আনাফ পা জড়িয়ে ধরতেই আরিনা বেগমের মনে আনাফের প্রতি জমা রাগ নিমিষেই চলে গেছে। আনাফকে টেনে তুলল। আনাফ তার মাকে জড়িয়ে ধরে। মা, আমাকে মাফ করে দাও। আমি আর কখনো ভুল করব না। আনাফ। আচ্ছা হয়েছে। তোর দাদুর সাথে কথা বলে নিস। আরিনা বেগম। দাদু কোথায়? আনাফ। ওনার রুমে আছে। আনাফ দৌড়ে তার দাদুর রুমে চলে যায়। তারপর অনেকটা সময় পর বের হয়। দাদুর সাথেই আনাফ বের হয়। সবাই বুঝতে পারে আনাফ দাদুকে মানিয়ে নিয়েছে। সবার সাথে আনাফ কথা বলে। আবারও মায়ের কাছে আসে। আস্তে গলায় বলে, অবনীর বিয়ে হয়নি আমার জন্য। খুব খারাপ লাগছে। আনাফ। কে বলল বিয়ে হয়নি? আরিনা বেগম। হয়েছে। কে বিয়ে করেছে অবনীকে? আনাফ। অর্ণ। অবনী এখন অর্ণের বউ। আরিনা বেগম। অর্ণের বউ সে? অর্ণ তাকে বিয়ে করেছে? তাহলে ইরা? আনাফ। ইরা? ইরাটা আবার কে? আরিনা বেগম।
ইরাকে চেনো না? তোমাকে বলেনি অর্ন? ইরাকে তো অর্ন নিজের চাইতে বেশি ভালোবাসত। ওদের রিলেশনশিপ প্রায় 3 বছরের। জানো না তুমি? আনাফ। কি? আমাকে কেন বলেনি সে? আর ওর ভালোবাসা স্যাক্রিফাইস করে অবনীকে বিয়ে করেছে? আরিনা বেগম। সব দোষ আমার। হয়তো তোমাদের মুখের দিকে তাকিয়ে তোমাদের সম্মানের কথা চিন্তা করে অর্ন তার ভালোবাসার কথা ভাবেনি। সে অবনীকে বিয়ে করেছে। আনাফ। কি বলছিস তুই? অর্ণের সাথে তাহলে আমরাও অন্যায় করেছি। ওর কথাটা শোনা দরকার ছিল। আরিনা বেগম। বাদ দাও। ওরা হ্যাপি থাকলেই হবে। অর্ন কোথায়? আনাফ। তুর্যের আজ বিয়ে হয়তো এজন্য বাইরে গেছে কিছু কেনাকাটা করতে। বিকেল হয়েছে। আসবে হয়তো এখনই। আরিনা বেগম। বাড়ির সবাই একসাথে বসে আড্ডা দিচ্ছে। সিফাত আর অবনী সামনাসামনি বসা। সিফাত একটু একটু করে অবনীর দিকে তাকাচ্ছে। অবনী মনে মনে অনেক কিছুই ভাবছে। সেই ভাবনাতে কখনো সিফাত আবার কখনো অর্ন আসছে। তবে ভাবনাতে অর্নি বেশি ঘুরছে। অবনীর কাছে যেন এখন অপশন ভালোবাসার কথাটি এসে গেছে। বারবার নিজেকে প্রশ্ন করছে কোনো ভালোবাসাটা তার গ্রহণ করা উচিত। যে সে যাকে ভালোবাসে তাকে গ্রহণ করা নাকি তাকে যে ভালোবাসে তাকে গ্রহণ করা উচিত। সন্ধ্যার কিছু সময় আগে অর্ন এসেছে। আনাফ এসেছে সে জানে না। দেখা হয়নি এখনো। আনাফ ওর দাদুর রুমে বসে গল্প করছে। অর্ন সোজা নিজের রুমে প্রবেশ করে। ওয়াশরুমে যেয়ে টি শার্ট খুলে ফ্লোরে ছুঁড়ে দেয়। তারপর মুখে পানির ছিটা আর ফেসওয়াশ দিয়ে ধুয়ে নিল। মুখ মুছে বাইরে বের হল অর্ন। প্যান্ট চেঞ্জ করে কি পরবে তা খোঁজার জন্য কাপড়ের সামনে এসে দাঁড়িয়ে থাকে। এই সময় অবনী রুমে আসল। বিছানায় এসে বসল। আর চোখে তাকালো অর্ণের দিকে। খালি গায়ে দাঁড়ানো অর্ণ। কোনো জায়গাতে একটুও লোম নেই। অবনী অর্ণের খোলা পিঠের দিকে তাকিয়ে থাকে। অর্ণ সাদা শার্ট বের করল। কোনো দিক না তাকিয়ে গায়ের উপর পরে নিল ও। শার্টের বোতাম লাগিয়ে প্যান্টের সাথে ইন করে সামনে ঘুরল। অবনী তাকিয়েছিল সেদিকে। অর্ণ ফিরতেই চোখ সরিয়ে নেয়। টেবিলের কাছে এসে বডি স্প্রে হাতে নিয়ে 2 হাতের নিচে লাগাতে লাগাতে অবনীকে বলে আপনার জন্য গুড নিউজ আছে। অনেক খরচ হয়েছে তবে আপনার জন্য এতটুকু করার দরকার ছিল। আমি প্রেমিক হতে না পারলেও দুশ্মনও হতে পারব না। এটার কোনো রাইট আমার নেই। কারো অসুবিধা যেন আমার কারণে না হয়। তার জন্য অর্ণ সবকিছু করতে প্রস্তুত। যাই হোক বিয়েতে আপনি যাবেন না। রাতের মধ্যে ডিভোর্স লেটার চলে আসবে। ধন্যবাদ আপনাকে অনেক কিছু শেখানোর বোঝানোর আর জানানোর জন্য। অর্ণের কথা শুনে অবনী অবাক হয়। এত তাড়াতাড়ি ডিভোর্স? মানেটা কি? কি পেয়েছে অর্ণ অবনীকে? যা খুশি তাই করবে? অবনীর খুব রাগ হতে থাকে। সত্যিই ডিভোর্সের কথা শুনে ওর বুকটা কেঁপে উঠল। কিন্তু মনে মনে বলে স্বার্থপর মানুষের থেকে দূরে থাকা ভালো। অর্ণ কালো কোট পরে নিল। তারপর লোফার পরে বের হতে যাচ্ছিল দরজার কাছে থেমে যেয়ে বলে, আমি ইরাকে চাই না। ইরাকে চাইতাম, কিন্তু আমি জড়িয়ে গিয়েছিলাম কারো লাইফে। সেটা অ্যাক্সিডেন্টলি হয়েছিল। ইরাকে তা বোঝাতে পারিনি বিষয়টা। সে ঠিকই 2 দিন পর শিহাবের সাথে জড়িয়ে গেছে। হাস্যকর। যাই হোক, সে পারলে আমিও পারব না কেন? জোড়াতে চেয়েছিলাম কোনো এক ধোঁয়াশার সাথে।
কিন্তু সে আসলেই ধোঁয়াশা। আর ধোঁয়াশা ছোঁয়া যায় না, কাছে টেনে নেওয়া যায় না। কেবল দূর থেকে ধোঁয়াশাকে অবলোকন করতে হয়। তাতেই সৌন্দর্য বৃদ্ধি পেয়ে থাকে। তবে এবার দূর থেকেও দেখা হবে না। আমি থাক, বাদ দিই এসব কথা। টেক কেয়ার। অর্ন কথাগুলো বলে আর দাঁড়ায়নি। সে নিচে নেমে আসে। আরিনা বেগম দাঁড়িয়েছিল। অর্ন এসে মায়ের সামনে দাঁড়ায়। আরিনা বেগম বলে, বাব্বা, আমার ছেলেকে তো রাজকুমারের মতো লাগছে। অর্ন মুচকি হাসল। মায়ের মুখের দিকে তাকিয়ে নিচু হল। পায়ে সালাম করে অর্ন উঠে দাঁড়ায়। মায়ের দিকে না তাকিয়ে বলে, নিজের যত্ন নিও। অর্ন ঘুরে চলে আসার জন্য পা বাড়ায়। আরিনা বেগমের বুকের ভিতর কেমন যেন চিনচিন অনুভব হয়। মায়ের মন অনেক কিছুই অনুভব করতে পারে। তিনি বলেন, কি হয়েছে অর্ন? হঠাৎ এভাবে কথা বলছিস কেন? এমনিতে। যাচ্ছি। অর্ন, যাচ্ছি মানে? বল আসছি। কি হয়েছে তোর? আরিনা বেগম। অর্ন মুচকি হাসল। সে আর ফিরবে না। নিজেকে মেরে ফেলার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে অর্ন। তাই এমন করেই কথা বলছে। অর্ন আর দাঁড়াল না। তাড়াতাড়ি বাড়ি থেকে বের হল। বাইকের উপর বসে মাথায় হেলমেট পরে নেয়। বাইক স্টার্ট দিয়ে বের হল ও। উদ্দেশ্য আপাতত তুর্যদের সাথে দেখা করা। অর্ন বিয়ের আসরে উপস্থিত হল। তুর্যদের সামনে এসে দাঁড়াল। তুর্যের পাশে ওর বউ দাঁড়িয়ে আছে। মেয়েটা আসলেই সুন্দর, অপরূপ দেখতে। সত্যিই তুর্যের চয়ে যাচ্ছে। তুর্য এগিয়ে আসল। অর্ণের হাত ধরে টেনে নিয়ে যায় স্টেজের উপর। মাইক হাতে নিয়ে তুর্য বলে, হ্যালো এভরিয়ান, আমার বন্ধু অর্ণ। তার পরিচয় এতটুকুই থাকুক। সে এসেছে আমার বউ দেখতে। কেন জানেন? অর্ণের বউ একটা খ্যাত আর কালো। বিচ্ছিরি দেখতে সে। জঘন্য দেখতে। ভয় আমার বন্ধু তার বউকে সাথেই আনেনি। তুর্য, কি রে, এসব কি হচ্ছে? অবনীকে নিয়ে কেন কথা বলছিস? আস্তে গলায় অর্ণ বলে, কালো মেয়ে অর্ণের বউ। আর আমার বউ দেখুন সবাই। হাসি লাগে অর্ণের বউকে দেখলে। তুর্য অবনীকে নিয়ে আর একবার বাজে কথা বললে আমি কিন্তু তোকে মেরে ফেলব। অর্ণ, কি করবি রে? তুর্য। ঠিক তখনই ঠাস করে একটা চরের শব্দ শুনতে পায় সবাই। ঘুরে তাকিয়ে দেখে তুর্যের বউ একটা ওয়েটারের গালে কষে চর বসিয়ে দিয়েছে। ওয়েটার ছেলেটা গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে সামনে। তুর্যের বউ বলে, কুত্তার বাচ্চা, চোখে দেখিস না? তুই জানিস আমার ড্রেসের দাম কত? তোর 5 মাসের বেতনের থেকেও বেশি। কি সাহসে আমার ড্রেসে তুই পানি ফেলেছিস? ম্যাম, আমি দেখতে পাইনি। আমি পরিষ্কার করে দিচ্ছি। আর অতি সামান্যই ম্যাম। ওয়েটার, কি? আমার মুখের উপর কথা বলিস? বেয়াদব কোথাকার। তোর যোগ্যতাও নেই আমার ড্রেসে হাত লাগানোর। তুর্যের বউ কথাটা বলেই ছেলেটাকে ধাক্কা দেয়। কিন্তু কে যেন এসে ছেলেটার হাত ধরে টেনে তুলল। সবাই ওদিকেই তাকিয়ে আছে। অর্ণ তাকিয়ে আছে। অবনী এসেছে। কিন্তু পিছনে কে? সিফাত। সিফাত কেন এসেছে অবনীর সাথে? অবনী ছেলেটার হাত ধরে টেনে তুলে বলে, কিছু মানুষ আছে যারা জানোয়ার হয়। মানুষ হতে পারে না তারা। তুমি এমন কাজ ছেড়ে দাও ভাই। এসব অহংকারী জানোয়ার সেন্ট মানুষদের থেকে দূরে থাকবে।
অবনী, ওই জানোয়ার বললি আমাকে? নিজের দিকে তাকিয়েছিস কোনো দিন? কালো দেখতে আমার সামনে দাঁড়িয়ে তোর কথা বলার যোগ্যতা নেই বুঝেছিস? তুর্যের বউ, দেখুন ম্যাম, সৌন্দর্য দিয়ে আপনি পানি খাবেন বুঝলেন? আপনার মতো মেয়ে বাইরের দেশে ফকিরের মতোই আছে। সৌন্দর্য কেবল কালোদের সামনেই দেখাতে পারেন। হাস্যকর। সিফাত, তোরা এখানে কেন? অর্ন, দেখতে এসেছিলাম সুন্দর ছেলের বউটা কেমন সুন্দর। সুন্দর তিনি, তবে গায়ের রঙে। ভিতরে একটা জানোয়ার আছে। অবনী, অবনী কথাটা বলে দাঁড়াতেই তুর্য এসে অবনীর গালে চড় দিতে যায়। আর তখনই অবনী অর্ণের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। এই প্রথম বিয়ের পর অবনীর জন্য হয়তো অর্ণ কিছু করতে যাচ্ছে। অর্ণ তুর্যের সামনে এসে দাঁড়ায়। তুর্যের দিকে তাকিয়ে বলে, অবনী আমার বউ, আমার সামনে তার গায়ে টাচ করাটা তোর অনেক বড় ভুল হবে। আরেকটা কথা, অনেক পরে অনুধাবন করেছি, সাদা চামড়া হলেই যে ভালোবাসা তৈরি হবে, ভালো মনের মানুষ হবে এমনটা না। ভালো মানুষ হতে হলে বাহিরের সৌন্দর্য কোনো ফ্যাক্ট না, তার জন্য প্রয়োজন ভালো ব্যবহার। একটা কথা কি জানিস, উচ্চ সিজিপিএ ওয়ালা বন্ধুকে পরীক্ষার 3 দিন আগে লয়াল বন্ধু একটা চ্যাপ্টার বুঝার জন্য কল দিয়ে তার বাসায় যেতে চেয়েছিল। সে জবাবে বলছিল, তুই এখন আসিস না, তুই আসলে আমার পড়ালেখার ক্ষতি হবে। সেদিন এক কম সিজিপিএ ওয়ালা বন্ধুর বাসায় গিয়ে তার অতিথেয়তায় সত্যিই মুগ্ধ হয়েছিল লয়দাল বন্ধু। বাসার গলিতে ঢুকবার পথে গেইটের সামনে থাকা গার্ড মামাকে প্রথম দিন একটা সালাম দিয়েছিল একটা ছেলে, আর তাকে জিজ্ঞাসা করছিল, মামা ভালো আছেন? জাস্ট এতটুকুই। এরপর থেকে দারোয়ান ওই ছেলেটাকে যতবার দেখে ততবারই দাঁড়িয়ে সামনে এগিয়ে এসে জিজ্ঞাসা করে, ভাইয়া ভালো আছেন? ভার্সিটিতে পা রেখে প্রথম যেদিন একটা ছেলে বন্ধুদের নিয়ে একটা রেস্টুরেন্টে যায়, সেদিন এক ওয়েটারের সাথে পরিচয়। এরপর থেকে সেখানে গেলেই তার টেবিলে বসে ওরা সুখ দুঃখের গল্প করত ওয়েটারের সাথে। পরের ঈদে বন্ধুরা কয়েকজন মিলে ওয়েটারকে ভালো অঙ্কের একটা বকশিশ দিয়েছিল। সেই ছেলে পরে ওমানে যায়। প্রায়ই ওখান থেকে ফোন দিয়ে তাদের বলে, আপনাদের কিছু লাগলে বলেন, পাঠাইয়া দেই। কিছুই না, ঈদের আগে অল্প কয়টা টাকা জাস্ট সবাই মিলে দিয়ে বলছিল, বাড়ি যা, ভালো করে ঈদ করিস। টং দোকানে একটা কালো কুচকুচে কুকুর সব সময় বসে থাকত। একদিন চা খাওয়ার সময় একজন ছেলের সামনে এসে লেজ নাড়ায় আর ঘুর ঘুর করতে থাকে। শুধু 5 টাকার একটা পাউরুটি কিনে খেতে দেয়। এখন প্রায় মাঝরাতে চারুটি খেতে বের হওয়া ছেলেটা আগে ওই সময়টাতে চা খেয়ে সামনের গলি দিকে ফিরতে ভয় পেত, যদি ছিনতাই হয়। এখন মাঝরাতেও কানে হেডফোন লাগিয়ে হাঁটে ছেলেটা। ভয় হয় না তার, কারণ ওই কালো কুকুরটা ছেলেটার সাথেই থাকে। অন্য কাউকে দেখলেই তেড়ে যায়, সাথে পা মিলিয়ে হাঁটে। 2টা হাত থাকলে হয়তো জড়িয়েও ধরত। তার চোখের ভাষা বলে দেয়, কেউ এই ছেলেটাকে ধরতে আসলে কইলজা খুইল্লা ফালামু। উঁচু শ্রেণীর মানুষদের ডিকশনারিতে কৃতজ্ঞতা শব্দটা প্রায় নাই বললেই চলে। অনেক রুই কাতলার জন্য জীবনে অনেক কিছু করে মানুষ। নেগেটিভ গ্রুপের এক ব্যাড ব্লাড ম্যানেজ করতে সারারাত দৌড়াতে হয়, কিন্তু পরদিন ভোরে জানতেও চায় না ব্লাডটি কার, কোথা থেকে ম্যানেজ করা হয়েছে। কিন্তু সামান্য একটা গার্ড, রাস্তার মুচি, ক্যান্টিনের মামা, এমনকি টং দোকানের কুকুরটাকেও যদি একটু অ্যাসান করা হয়, তখন পারলে পুরা হাটটা খুলে দিবে। মানুষ হতে টাকা লাগে না, মানুষ হতে সুন্দর চেহারা লাগে না, বিশাল আকাশের মতো বড় একটা মন লাগে, যেটা তোর বউয়ের মধ্যে, তোদের কারো মধ্যে নেই।
অবনীর মধ্যেই আছে। অর্ণ কথাগুলো বলে সেখান থেকে চলে যায়। তুর্যদের বাড়ির সামনে এসে বাইকে বসল। অবনী দৌড়ে আসে অর্ণের সামনে। অর্ণের দিকে তাকিয়ে থাকে কিছু সময়। অর্ণ কোনো কথা বলে না। সে বাইক স্টার্ট করল। অবনী বলে, তুই আমার জন্য ফাইট করলি? আমি তোকে আসতে বলেছিলাম। আমাকে না বলেই চলে এসেছিস যে। অর্ণ, সিফাত জোর করল, তাই ওর সাথে চলে এলাম। সিফাত জানে তুই বিয়েতে আসবি। আর খালামণির সাথে কেমন করে কথা বলে এসেছিস। চিন্তা করছে। অবনী, ও সিফাত বলল বলেই চলে এসেছিস। অর্ণ, আরে না শোন অবনী, হয়তো কিছু সময় পর তুই ডিভোর্স লেটার পাবি। ভালো থাকিস। অর্ণ আর এক সেকেন্ডও দাঁড়াল না। বাইক স্টার্ট দিয়ে অবনীর সামনে থেকে চলে আসে। অবনী স্থির দৃষ্টিতে অর্ণের চলে যাওয়া দেখতে থাকে। অর্ণ ঢাকা শহর ছেড়ে বেশ অনেকটাই দূরে চলে এসেছে। বাইকের স্পিড 70+। এক হাত দিয়ে মাথা থেকে হেলমেট খুলে নিল। তারপর ছুঁড়ে ফেলে দিল রাস্তার পাশে। বাইকের স্পিড আরও তোলা শুরু করে। 75, 76, 80, 85, 90, 95। ঝড়ের বেগে গাড়ি চলা শুরু করেছে। হাত ঘড়ির দিকে একটু তাকালো। রাত 10টার বেশি বেজে গেছে। অবনীর কথা খুব মনে পড়ছে ওর। অবনী এখন সিফাতের। অর্ণ সেটা ভাবতে ভাবতেই মনে মনে বলে ভালোবাসা চাইলেই ধরে রাখা যায় না। ভালোবাসা ধরে রাখতে হলে মেহনত করতে হয়। কষ্ট পেয়ে ভালোবাসা চাইতে হয়, কষ্ট দিয়ে ভালোবাসা খুঁজতে নেই। পৃথিবীর সবাই ভালোবাসা চায়। আমি না হয় না পাওয়া ভালোবাসা নিয়েই হারিয়ে যাব। কথাগুলো ভাবতে ভাবতে স্পিড আরেকটু তুলল। সামনে একটা পিকআপ যাচ্ছে। অর্ণ স্পিড একটু একটু করে তোলা শুরু করল আবার। পিকআপটাকে ক্রস করার জন্য ডানে বাইক ঘোরাতেই সামনে থেকে অনেকটা গতিতে ঢাকা পরিবহন আসে। অর্ণ পরিবহনটাকে দেখে বামে বাইক ঘোরাতেই পিকআপের সামনে বাইকের পিছনের অংশ বাড়ি খায়। সাথে সাথেই অর্ণের বাইক স্পিডের কারণে রাস্তার উপর পড়েই গড়াতে শুরু করল। অর্ণ সিটকে পড়ে রাস্তার উপর। মাথাটা রাস্তার উপরে যেই পড়ে পিছনে থেতলে যায় ওর। রাস্তার উপর পড়তেই অর্ণ গড়াতে গড়াতে আরও অনেকটা দূরে সরে যায়। পিকআপ যে রাস্তার পাশের পিলারের সাথে ধাক্কা দিল। পরিবহনটাও রাস্তার পাশের গাছে যেয়ে ধাক্কা খায়। বেশ বড় রকমের একটা অ্যাক্সিডেন্ট হয় সেখানে। অর্ণের মাথা একদমই থেতলে গিয়েছে। অবনী ছাদে দাঁড়িয়ে আছে। সিফাত এসে পিছনে দাঁড়াল। অবনী সিফাতকে ডেকেছিল, তাই সিফাত এসেছে। অবনীর পিছনে এসে সিফাত দাঁড়িয়ে বলল, কিছু বলবা তুমি? সিফাত, অনেক কিছুই বলার আছে। অবনী, আমি তো শুনতে প্রস্তুত, কিন্তু আমারও কিছু কথা আছে। তুমি বলো, তারপর আমি বলবো। সিফাত। অবনী সিফাতের মুখের দিকে তাকাল। সিফাতের মুখে এক আকর্ষণীয় আশাময় মুখের আলোড়ন। সিফাত খুশি হওয়া দৃষ্টিতে তাকিয়ে থাকে। অবনী জোরে একটা শ্বাস নিল। তারপর বলল, আমি অর্ণের বউ। আর আমি অর্ণকে ভালোবাসি খুব। সত্য বলতে, অর্ণকে ছেড়ে তোমাকে ভালোবাসতে চেয়েছিলাম। মনের বিরুদ্ধে যেও চেষ্টা করেছিলাম অনেকবার। কিন্তু এতটা সহজ নয় ভালোবাসা পরিবর্তন করতে। ঘুরে ফিরে বারবার আমি অর্ণের কাছে নিজের অনুভূতি খুঁজে পেয়েছি। অর্ণ খারাপ, আমাকে ভালোবাসে না। তাতে কি? এখন কোনো আফসোস নেই। আমি তবুও অর্ণকে ভালোবাসি খুব।
অর্ণ ছাড়া আমি কোনো কিছুই কল্পনা করতে পারিনি, পারবো না। অর্ণই আমার সবকিছু। তোমার সাথে ক্লোজলি মিশেছিলাম অর্ণকে একটু বোঝাবো যে ভালোবাসায় অবহেলা রাখতে নেই। আজ ওর চোখে মুখে আমার জন্য অনেক কিছুই দেখেছি। আমি সাকসেস। আমি ব্যাস এতটুকুই বোঝাতে চেয়েছিলাম অর্ণকে। আমি পেরেছি। আমি অর্ণকে ভালোবাসি। অর্ণ আমাকে ভালোবাসে। আমি এখন অর্ণকে চাই। সরি সিফাত, তোমার থেকে অনেক কিছুই লুকিয়েছি। তোমাকে অনেক কিছুই বলিনি। হয়তো তুমি আমাকে নিয়ে বেশি কিছু ভেবেছিলে। সরি সিফাত। সিফাত অবনীর দিকে অপলক হয়ে তাকিয়ে আছে। অবনী মাথা নিচু করে নিল। অবনীর দিকে তাকিয়ে হঠাৎ সিফাত হেসে দেয়। অবনী সিফাতের হাসি দেখে বোকার মতো তাকিয়ে থাকে। যেখানে সিফাত অবাক হওয়ার কথা, সেখানে অবনী অনেকটাই অবাক হয়ে গেছে। সিফাত হাসতে হাসতে বলে, আরে গাধি নাকি তুমি? শোনো তাহলে তোমাকে বলি সবটা। আমি যেদিন ফোন করেছিলাম বড়মাকে, সেদিন জানতে পারি তুমি অর্ণের বউ। বড়মা নিজেই আমাকে বলে অবনী আর অর্ণকে দেখে যেতে। এখন অবনীকে দেখিনি আমি, তাই দেখতে এসেছিলাম। যেদিন আসি সেদিন বড়মা আমাকে অনেক কিছুই বলে। আর তোমার এবং অর্ণের মধ্যে মনের যে অমিলটা ছিল, তা বড়মা আগে থেকেই জানত। আমাকে যেভাবে তিনি করতে বলেছে, সেভাবেই করেছি। বড় মায়ের প্ল্যান ছিল যেন আমি তোমার সাথে মিশি। এর পিছনে দুটো কারণ ছিল। প্রথমটা হলো, তুমি অর্ণকে আসলেই কতটুকু ভালোবাসো, বা বিয়ে নিয়ে তুমি কতটুকু খুশি, কিংবা অর্ণকে পেয়ে তোমার ভিতরে কি চলছে না চলছে সবটা জানা ছিল প্রথম কারণ। আর বড় মা যেটা জানত, মানে তোমার আর অর্ণের মিল নেই, সেই মিলটা যেন আমি করিয়ে দিই, এটাই আরেকটা কারণ। আচ্ছা একটা বলো তো, তোমার কি মনে হয় আমি এতদিনে কি একবারও জিজ্ঞাসা করব না অর্ণের বউকে? কারণ আমি তো অর্ণের বউকেই দেখতে এসেছিলাম। যাই হোক, সবাই ভালো অভিনয় করেছে। শেফাও ভালো অভিনয় করেছে। সেদিন তোমাকে রুমে জড়িয়ে ধরেছিলাম, শেফা ওটা দেখেছিল। তাকে বলেছিলাম আড়ালে থাকতে, যেন আমি যা করি তা অর্ণকে বলতে। আমরা কেবল রাস্তাটা তৈরি করেছে, হেঁটেছে অর্ণ। অর্ণ তোমাকে এখন অনুভব করে, কিন্তু তোমার মনে অর্ণকে নিয়ে কি আছে সেটা তুমিই জানো। আমি আসলে আজকে এটাই বলতে চাইছিলাম। দুজনে ছাদে দাঁড়িয়ে কথা বলছে। দুজনেই দুজনার কথা শুনে অবাক। কি বলবে আর কেউ খুঁজে পাচ্ছে না। ভালোবাসা এত সহজে কারো উপর তৈরি হয় না। ভালোবাসার জন্য অন্তত ভালো লাগাটা থাকা দরকার। আর আমরা মানুষেরা সামান্য ভালো লাগাটাকেই অনেক সময় ভালোবাসা ধরে নিই। ইরা হয়তো সামান্য ভালো লাগা থেকে অর্ণকে ভালোবাসছিল, সেই জন্য এত তাড়াতাড়ি বিশ্বাসটা হারিয়েছে। অর্ণকে বোঝেনি। আর অর্ণ, তোরা এখানে? নিচে আয় তো, উকিল এসেছে। অবনীকে খুঁজছে। আরিনা বেগম ছাদের দরজায় দাঁড়িয়ে আছে। সিফাত আর অবনীকে সেদিকে তাকায়। তাড়াতাড়ি দুজন ছাদ থেকে নিচে নেমে এলো। উকিল সাহেব বসে আছে সোফায়। অবনী সামনে যেতেই তিনি ব্রিফকেস হাতে নিয়ে দাঁড়াল। তারপর সেখান থেকে কয়েকটা পেপারস বের করে। প্রথম পেপারটা উকিল সাহেব হাতে নিয়ে বলল, আপনি অবনী? আমি জানি। এখানে সাইন করুন। আপনার জন্য কয়েকটা পেপারস আছে। আর ছোটনকে চিনেন আপনারা? উকিল সাহেব, ছোটনকে আমি চিনি, কিন্তু অবনীকে কেন সাইন করতে হবে? আরিনা বেগম, এটা হলো ডিভোর্স লেটার। অর্ণ সাহেব রাতের এই সময়ে এসে দিতে বলেছিল। উকিল সাহেব, ডিভোর্স লেটার মানে? অর্ণ কোথায়?
আর সে কেন অবনীকে ডিভোর্স লেটার দিয়েছে? মানেটা কি উকিল? দাদু, আমি তো জানি না। আমার যতটুকু দরকার আর কাজ ছিল সবটাই করেছি। বাকিটা তো অর্ণ সাহেব বলতে পারবে। উকিল। অবনী অনিমেষ দৃষ্টিতে তাকিয়ে আছে পেপারটার দিকে। চোখের কোণে পানি জমা শুরু করেছে। পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেছে। কেমন যেন অসার অনুভব হচ্ছে তার কাছে। একটা মেয়ের ডিভোর্স হওয়া মানে দ্বিতীয় মৃত্যু। অবনীর যেন এটাই হচ্ছে। করুণ দৃষ্টিতে পেপারটার দিকে তাকিয়ে আছে। উকিল সাহেব বলে, দেখুন, আমি এত কিছু তো জানি না। তবে আরও কয়েকটা পেপারস আছে। অর্ণ সাহেবের নামে যতটুকু সম্পত্তি ছিল, টাকা ছিল, তা দুজনের জন্য লিখে গেছে। উকিল। লিখে গেছে মানে? কি বলছেন আপনি? সিফাত। হুমম, ঠিক বলছি। একজন হলো অবনী, আরেকজন হলো ছোটন। ছোটনে মা যেদিন মারা যায় সেদিন রাতে কথা হয়েছিল ফোনে অর্ণ সাহেবের সাথে। জলদি সাইন করুন বাকি পেপারসগুলোতে। ডিভোর্স লেটারে কবে করবেন আপনার ব্যাপার। রেখে যাচ্ছি। উকিল। সব পেপার রেখে যান উকিল সাহেব। দাদু। ওকে। উকিল। ছোটনের মা কবে মারা গিয়েছিল? আনাফ। এই তো কয়েকদিন আগে। সেদিন উনি হয়তো রাতে বের হয়েছিল। আমি জানি না। ছোটনকে জিজ্ঞাসা করবেন। আসি। উকিল। অর্ণ কোথায়? ফোন করো তাকে। আরিনা বেগম। ওহ, সরি, আরেকটা পেপার আছে। এটা অবনীকেই দিতে হবে। চিঠি আছে। উকিল সাহেব কথাটা বলে পকেট থেকে একটা চিঠি বের করলেন। অবনীর দিকে বাড়িয়ে তিনি সেখান থেকে প্রস্থান করল। অবনী চিঠিটা বের করে। অর্ণের দেওয়া চিঠি। সেখানে যা লেখা আছে, ভালোবাসি অবনী। অবাক হচ্ছ? অবাক হওয়ারই কথা। প্রথম আমার থেকে কথাটা শুনলে তো অবাক হওয়ার কথা। যাই হোক, যখন চিঠিটা পাবে তুমি, তখন আর আমি দুনিয়াতে নেই। মানে চলে যাব ওপারে। আমার মৃত্যুর জন্য আমি নিজেই দায়ী। ইরাকে ভালোবেসেছিলাম। ইরাকে পেয়ে বুঝেছিলাম হয়তো জীবনে আর কিছুই চাওয়ার নেই। কিন্তু কি হলো, ইরা আমাকে ভুল বুঝল। লজিক আর অনুভূতি দিয়ে যদি ভাবা হয়, তাহলে আমার জীবনের সাথে তুমি জড়িয়েছিলে। আমি যখন একটু একটু করে তোমাকে ফিল করা শুরু করেছি, তখনই আরও একটা ঝড় শুরু। ঝড়ের নাম সিফাত। আমি জেলাস হতাম, কষ্ট পেতাম। সেদিন রাতে ছোটনের মায়ের লাশ দাফন করছিলাম। ইরার সাথে না। সেদিন তোমার ফোন কলের আগে ইরা ফোন করেছিল। তাকে তুমি ভেবে বলেছিলাম ভালোবাসি অবনী। কিন্তু সে ছিল ইরা। ইরার পর তুমি ফোন করেছিলে। ভেবেছিলাম ইরা করেছে, তাই ইরার নামটা বলেছিলাম। বাকি কথা না শুনেই কেটে দিয়েছিলে। বোঝাতে চেয়েছিলাম অনেক কিছু, কিন্তু আমাকে তুমি অনেকটাই অপমান করেছিলে। এতটা অপমান আমি কখনো শুনিনি, সহ্যও করিনি। কেন তুমি আমার সাথে এমন করছো, তার কারণ খুঁজতে যেয়ে বুঝলাম আমি তোমার ভালোবাসার মূল্য দিইনি। আর আসল কথা, সিফাত এসেছে তোমার জীবনে। যাই হোক, ভালো থেকো সবাই। তোমাদের জন্য সব রেখে গেলাম। মাফ করে দিও। অবনী চিঠি পড়ে ধপ করে ফ্লোরে বসে পড়ল। চোখ দিয়ে টপটপ করে পানি পড়া শুরু করেছে। আরিনা বেগ এগিয়ে এলেন। অবনীকে দিকে তাকিয়ে প্রশ্ন করে, কি হয়েছে অবনী? এভাবে বসলি যে? অবনী হাউ মাউ করে কেঁদে ওঠে। কাঁদতে কাঁদতে বলে, অর্ণ আর নেই। সে সুসাইড করেছে। সে আমার আর সিফাতের মধ্যে অনেক কিছু ভেবে আমাদের ভালোর জন্য নিজেকে মেরে ফেলেছে।
আমিও মরে যাব। অর্ণকে এনে দাও তোমরা। অবনী, কি? অর্ণ সুসাইড করেছে মানে? আনাফ। চিঠিটা আনাফ পড়ে তারপর সেও একই কথা জানায়। আরিনা বেগমও পড়েন। উনিও অবনীর মতো করে কান্না শুরু করে দিয়েছে। তারপর অর্ণ রাস্তার পাশে পড়ে আছে। সে সুসাইড করতেই যাচ্ছিল, কিন্তু তার আগেই বড় রকমের একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে। অ্যাক্সিডেন্টে অনেক মানুষ নিহত হয়েছে। পুলিশ এসেছে সেখানে, আশেপাশে সবকিছু চেক করতে থাকে। একটা পিকআপ, একটা বাস পড়ে আছে। পুলিশেরা রাস্তা ব্লক করে চেক করতে থাকে সবকিছু। একজন পুলিশ টর্চ হাতে নিয়ে এগিয়ে আসে দূরে। একটা বাইক পড়ে থাকতে দেখে তিনি দৌড়ে সেদিকে যায়। বাইকের অবস্থা অনেক খারাপ। বাইকের কাছে দাঁড়িয়ে আশেপাশে টর্চ মারে। অনেক রক্ত পড়ে আছে রাস্তার উপর। রক্ত অনুসরণ করে টর্চ মারতেই বাইক থেকে আরও বেশ খানিকটা দূরে মেইন রাস্তার পাশে ঝোপের দিকে সাদা শার্ট পরা একজন পড়ে আছে। পুলিশটা জোরে বড় পুলিশদের ডাক দেয়। সবাই এসে দেখে একজন পড়ে আছে, আর সে হলো অর্ণ। অর্ণের কাছে আসে তারা। রক্ত এক জায়গায় হয়ে আছে, অনেক বেশিই রক্ত বের হয়েছে। পুলিশ একজন অর্ণের প্যান্টের পকেটে হাত দিল। মোবাইল, মানিব্যাগ বের করলেন। মানিব্যাগে আইডি কার্ড, নাম্বার বুক রাখা আছে। অর্ণের ফোন ভেঙে গেছে একদমই। আইডি কার্ডে নাম দেখল তারা আবিদ হাসান অর্ণ। নাম্বার বুকটা বের করল। প্রথমেই আরিনা বেগম নামে একটি নাম্বার লেখা। তারপর পুলিশ অফিসার নিজের ফোনে নাম্বারটি পাতাতে থাকে। কল দিতে দিতে বলে এখনো বেঁচে আছে। হাসপাতালে নিয়ে যাও জলদি। জেলা হসপিটাল কাছেই আছে। আমি দেখি কার নাম্বার এগুলো। যাও। অফিসার কথাগুলো দুজন পুলিশকে বলল। ওদিকে আরিনা বেগম সহ বাসার সবাই কান্না করছে। হঠাৎ আরিনা বেগমের ফোন বেজে উঠল। দৌড়ে যায় অবনী। রিসিভ করে সে। ওপাশ থেকে একজন পুরুষ কণ্ঠে বলে, আপনি কি আরিনা বেগম বলছেন? পুলিশ, আমি ওনার ছেলের বউ। আপনি কে? অবনী, ওনার ছেলের নাম? পুলিশ, অর্ণ, আবিদ হাসান অর্ণ। কিন্তু আপনি কে? অবনী, ওহ মানে আপনি কি ওনার স্ত্রী? পুলিশ, জি। উনি কোথায়? অবনী, আমি পুলিশ আকরাম খান, সদর থানার অফিসার। সদর থানার এরিয়াতে একটা বিরাট অ্যাক্সিডেন্ট হয়েছে। অর্ণ সাহেব রাস্তার পাশে পড়েছিল। দেখে যতদূর মনে হয়েছে কন্ডিশন ভালো না, হয়তো মারা যেতে পারে। হসপিটালে পাঠানো হয়েছে। আপনাদের কেউ আমাদের থানায় এসে যোগাযোগ করবেন, আর জেলা হাসপাতালে আসুন দ্রুত। পুলিশ অফিসার। অর্ণ। পুলিশ অফিসার ফোন কেটে দিল। অবনী ফোন হাতে নিয়ে দৌড়ে সবার সামনে আসল। হাঁপাতে হাঁপাতে বলল অর্ণ হাসপাতালে অ্যাক্সিডেন্ট করেছে। পুলিশ বলছে কন্ডিশন ভালো না। কাউকে থানায় যেয়ে কথা বলতে বলেছে আর হাসপাতালে যেতে বলেছে। 1 ঘন্টার ভিতর বাড়ির সবাই হাসপাতালে এসে পৌঁছেছে। ইমার্জেন্সির সামনে এসে দাঁড়ায়। পুলিশদের সাথে আনাফ আর তার বাবার কথা হয়েছে। পুলিশই সব ঝামেলা শেষ করে তারাও ইমার্জেন্সির কেবিনের সামনে এসে অপেক্ষা করে। কিছু সময় পর একজন নার্স এসে দাঁড়াল। অবনী ছুটে যায়। নার্সকে কিছু জিজ্ঞাসা করার আগেই নার্স বলে এ পজিটিভ রক্তের প্রয়োজন ছিল, তবে ফুরিয়ে গেছে। আপনাদের কারো এ পজিটিভ রক্ত আছে? অবনী বলে আমার আছে, আমি রক্ত দেব। নার্স একটা কেবিনে নিয়ে যায় তাকে।
অর্ণের অনেক রক্ত বের হয়েছে। মাথায় হেলমেট না থাকায় পিছনের অংশ ফেটে গিয়েছে। রক্তের প্রয়োজন এখন। নার্স অবনীর থেকে রক্ত নিয়ে চলে যায়। অবনী একটি চেয়ারে এসে বসল। সিফাত এসে তার পাশে বসে অবনীর দিকে তাকিয়ে আস্তে গলায় বলল, আমি কখনো ভাবিনি এমনটা হবে। অর্ণ এত বড় একটা সিদ্ধান্ত নেবে জানতামই না। ইরার থেকে কষ্ট পেয়েছে, আমাদের থেকে কষ্ট পেয়েছে। সব মিলিয়ে সে হয়তো নিজেকে মেরে ফেলতে চেয়েছিল। হয়তো উপরওয়ালা তা চায়নি। তিনি ঠিকই একটা অ্যাক্সিডেন্টের মাধ্যমে অর্ণকে সুসাইড থেকে বাঁচিয়ে দিয়েছে। বাকিটা তারই ইচ্ছে। তবে আমি সরি অবনী, আমি বুঝিনি এত কিছু ঘটে যাবে অর্ণের মধ্যে। সিফাত। অবনী কাঁদতেই থাকে। সে কোনো কথা বলে না। আরিনা বেগম অবনীকে এক হাত দিয়ে জড়িয়ে ধরে নিল। অবনীর চোখে মুখে ভয় আর চিন্তার ছাপ অনেক বেশি। ভোর রাত হয়ে গেছে। ভোর রাতে ছোটন আনাফের সাথে হাসপাতালে আসল। ছোটন দৌড়ে আরিনা বেগমের কাছে এসে কাঁদতে কাঁদতে বলে, ভাইয়ার কি হয়েছে? ভাইয়া চলে গেলে আমি মরেই যাব। আমার মা মারা গিয়েছে। আমার পাশে একমাত্র তিনিই ছিলেন। আমার কিছু লাগবে না, আমার তাকেই চাই। অবনী ভাবি জানেন আপনি, ভাইয়া আপনাকে এখন কতখানি চাই? আমি সব জানি। আমার ভাইয়াকে এনে দেন। ছোটন, চিন্তা করিস না, তোর ভাইয়া ঠিক আছে। দোয়া কর। আনাফ। কেবিনের সামনে সবাই অপেক্ষা করতে থাকে। ভিতরে ডাক্তাররা অর্ণের মাথা সেলাই করেছে, ব্যান্ডেজ করেছে। এখন অর্ণের জ্ঞান ফেরা বাকি। ভোরের দিকে ডক্টর বের হল। বাইরে আসতেই সবাই ঘিরে ধরে তাকে। ডাক্তার জানায় চিন্তা করার কারণ নেই, উনি সুস্থ তো আছেই। বাকিটা উপরওয়ালার ইচ্ছে। জ্ঞান ফেরার জন্য অপেক্ষা করুন। হাত ভেঙে গেছে, আমরা সবকিছু ঠিকঠাকভাবে চেক করেছি, ট্রিটমেন্টও করেছি। আপনারা জ্ঞান ফিরলে দেখা করতে পারবেন। ডাক্তার কথাগুলো বলে চলে যায়। অর্ণ আস্তে আস্তে চোখ খুলে তাকালো। উপরে ফ্যান ঘুরছে, হাতে পায়ে আর মাথায় ব্যান্ডেজ করা। ঠিকমতো নড়ার উপায় যেন নেই। অর্ণ চোখ খুলে মনে মনে বলে, আমি এখানে কিভাবে এলাম? জ্ঞান হারানোর আগে অবনীর কথা ভাবছিলাম। চেয়েছিলাম তো মরতে, কিন্তু বেঁচে আছি এখনো। যদিও অ্যাক্সিডেন্টটা হঠাৎ করেই হয়ে গেছে। ছোটন অর্ণের মুখের দিকে তাকিয়ে আছে। অর্ণ চোখ মেলতেই ছোটন দেখে আনন্দের সাথে চিৎকার দিয়ে বলে, ভাবি ভাইয়ার জ্ঞান ফিরেছে। চোখ মেলে তাকিয়েছে। সবাই ছুটে আসে অর্ণের চারপাশে। নার্স এসে সবাইকে একটু দূরে সরিয়ে দিল। অর্ণ ধীর গলায় ছোটনকে উদ্দেশ্য করে বলল, ছোটন তুই এখানে? আমি কোথায়? অর্ণ, তুমি হাসপাতালে আছো, পুলিশ নিয়ে আসছে। এখন কেমন আছো? অবনী। অর্ণ অবনীর কথা শুনে চমকে গেল। নার্সের উদ্দেশ্যে বলে, আমাকে একটু উঠাবেন? আমি হেলান দিয়ে বসব। নার্স সাবধানতার সাথে অর্ণকে বসালো। সবাইকে দেখতে পায় অর্ণ। সবার সাথে কথা বলে নিল। আরিনা বেগম এসে অর্ণের কপালে চুমু দিলেন। সবাই অর্ণকে পেয়ে যেন খুশি হয়েছে। বেশ কিছু সময় অর্ণের সাথে টুকটাক সবাই কথা বলে, কিন্তু অর্ণ এখনো অবনীর সাথে কথা বলেনি। ডাক্তার এসে জানালো উনি এখনো সম্পূর্ণ সুস্থ নন। আপনারা ভিড় করলে সমস্যা আছে, আপনারা একজন করে দেখতে আসুন। ডাক্তারের কথা শুনে আরিনা বেগম বলে, সবাই তো অর্ণকে দেখলে, চলো সবাই বাহিরে থাকি, অনেক কাজ আছে। অবনী থাকুক এখানে।
ওদের একটু আলাদা কথা বলার প্রয়োজন আছে। আরিনা বেগমের কথা শুনে সবাই রুম থেকে বের হল। অবনী একা রুমে বসে আছে। অর্ণের সামনে টুলের উপর বসা সে। অবনী কোনো কথা বলছে না, একাধারে কেঁদেই যাচ্ছে। অর্ণ চুপচাপ অবনীর কান্না দেখছে। কাঁদলেও যে মানুষের সুন্দর দেখায়, হয়তো অর্ণের এর আগে দেখার চোখ ছিল না। অর্ণ বেশ কিছু সময় পর বলে, সরি অর্ণ। সরি? সরি কেন বলছো? অবনী, তোদের মাঝে ফিরে এলাম। আমি আসলেই চাইনি এমনটা। একবারে হারিয়ে যেতে চেয়েছিলাম, বাট হলো না। সরি অর্ণ। চুপ করো তো তুমি। এত বেশি কেন বোঝো? আর আমাকে তুই করে কেন বলছো? অবনী, হিহিহি, তুই তো আমার কাজিন। আর তুমি বলার জন্য আমার কাছে একটা সুনির্ধারিত সম্পর্কের প্রয়োজন, যেটা নেই। অর্ণ, হা কাজিন, সাথে তোমার বউও আমি। বেশি বোঝে। অবনী, বুঝি বলেই তো সবাইকে মুক্তি দিতে চাইছিলাম। অর্ণ, কিসের মুক্তি? হ্যাঁ, কি ভাবোটা কি আমাকে? এত সহজে ভালোবাসা শেষ হয়ে যাবে? নিজেকে বড্ড মহৎ ভাবো, তাই না? ওই তুমি দেখেছ আমি কখনো সিফাতকে ভালোবাসি বলেছি? আজাইরা চিন্তা ভাবনা করো খালি। অবনী, সবকিছু মুখে বলতে নেই, বোঝা যায়। অর্ণ, সেটাই তো, বেশি বোঝো। অবনীকে রাগতে দেখে অর্ণের বেশ হাসি পাচ্ছে। হাসিটা ভালোবাসার, তাচ্ছিল্যের নয়। কিন্তু অবনী কেন রাগছে? অর্ণ রাগের মানে খোঁজার চেষ্টা করতে থাকে, কিন্তু যুক্তিগত কোনো কারণও পাচ্ছে না অর্ণ। অবনী আবার কাঁদতে কাঁদতে বলে, আমি তোমাকে জেলাস ফিল করানোর জন্য সিফাতের সাথে মিশেছিলাম। ইরার কথা শুনে আমার যেমন রাগ হতো, তেমনি তোমাকে ইগনোর করে সিফাতের সাথে মিশে রাগ ওঠানোর চেষ্টা করেছি। আর রইল সিফাতের কথা, সে আর খালামনি, মানে তোমার মা প্ল্যান করেই আমার সাথে মিশিয়েছে সিফাতকে। যেন আমার মাঝে তোমার প্রতি অনুভূতিটা কেমন, আর আদৌ আমাদের মধ্যে সম্পর্ক ঠিক আছে কিনা তা দেখার জন্য সিফাতকে পাঠায়। সত্য বলতে আমি একটা সময় ভাবছিলাম তোমাকে ছেড়ে সিফাতের সাথে থাকব, কিন্তু তোমার কল্পনা আমি কখনো মাথা থেকে ফেলতে পারিনি। সবসময় তুমি আমার ভাবনাতে এসে ভিড় জমিয়েছ। তোমাকে ইগনোরেন্স দেখাতে গিয়ে নিজেই আরও তোমার প্রতি আকৃষ্ট হয়েছি। সিফাতেন কথা যতটুকু মনে পড়েছে, তার থেকে শতগুণ তোমার কথা মনে পড়েছে আমার। বিশ্বাস করতে হবে না আমাকে, তবে তুমি যে সিদ্ধান্ত নিয়েছিলে তা খুবই জঘন্য। অবনী, ভাইয়া, অবনী তোমাকে ভালোবাসে। শুনলাম তিনি রক্তও দিয়েছে। সারারাত ঘুমায়নি। দেখো সকাল 10টায় তুমি চোখ খুলেছ। অবনী ঘুমায়নি একটুও, সারারাত কেঁদেছে। সব শুনে বুঝলাম তুমি একটা বোকাশোকা লোক। মেয়েদের মন বোঝার মতো তোমার ক্ষমতা নেই। ছোটন, তুই খুব বুঝিস। আর এখানে কি তোর? যা বাইরে যা। অর্ণ, ওকে বসো। এখন তো তোমাদের সময় হয়ে গেল, ডাক দিও। ছোটন, ফাজিল। অর্ণ। ছোটন রুম থেকে বেরিয়ে গেল। অর্ণ আর অবনী মুচকি হাসছে। অবনীর দিকে তাকালো অর্ণ। কালো মেয়েটার মুখে এত মায়া জড়িয়ে আছে। সে মায়াতে কেবল একজনের জন্য আকাশ বিশাল ভালোবাসা লুকিয়ে আছে। আসলে সত্য বলতে কিছু মানুষ বা কালো মানুষ আছে যারা ভালোবাসে, একজনেই পৃথিবীর সমান ভালোবাসে। সেই ভালোবাসা কেবল তার জন্যই জমা থাকে সবসময়।
কালো ছেলে বা কালো মেয়ে সঙ্গী পাওয়াটাও ভাগ্যের ব্যাপার, আবার অগাধ ভালোবাসা পাওয়াটাও ভাগ্যের ব্যাপার। তুই আমাকে কষ্ট দিয়েছিস অর্ণ, এখনো তুই করে বলছো আর আমি কষ্ট দিছি? তুমি দাওনি আমাকে। অবনী, আচ্ছা, কষ্ট বিয়োগ কষ্ট, কাটাকাটি। অর্ণ, তুমি কেন এমন করলা? যদি সত্যিই মরে যেতা, কি হতো আমার? অবনী, কি আর হতো, সিফাতকে নিয়ে থাকতা। অর্ণ, কখনো ওর প্রতি ভালোবাসা আসতো না। আর তুমি বারবার সিফাতকে কেন টানছ? আজব ইরার কথা বলেছি একবারও? অবনী, তুমি কেন ইরার কথা তুলেছ? আজব। অর্ণ, এই তুমি আগে সিফাতের কথা বলেছ। অবনী, তুমি ইরার কথা বলেছ। অর্ণ, উফ, তুমি এমন ঝগড়াটে ছিলা না তো। ইরা কি ঝগড়া শিখিয়েছে তোমার? অবনী, আবার ইরার কথা? তুমি তো আগে এত কথা বলতে না। সিফাত কি কথা শিখিয়ে তোমার? অর্ণ, আরে কিসের সিফাত? চুপ করো তো। অবনী, হু। দুজনে রাগী দৃষ্টিতে একে অপরের দিকে তাকায়। কিছু সময় তাকিয়ে থেকে দুজনেই হেসে ওঠে। অবনী আরও অর্ণের দিকে এগিয়ে গেল। ভাঙা হাত একটু মেলে দিতেই অবনী অর্ণের বুকে মাথা রাখল। অর্ণ অবনীকে জড়িয়ে ধরে। অবনী কাঁদতে কাঁদতে বলে, তোমার বন্ধুগুলো ভালো না। দেখো, তোমাকে একবারও দেখতে আসেনি। অবনী, ওদের আর প্রয়োজন নেই। তুমি আছো তো আমার পাশে। অর্ণ, হুম, আমি আছি সবসময়। তোমাকে হারাতে দেব না একদমই। অবনী, আমিও না। বাচ্চা কাচ্চা নিতে হবে তো, হারিয়ে আর কি করব? অর্ণ, ফাজিল হাত পা, মাথায় ব্যান্ডেজ নিয়ে শুয়ে আছে। এখন বাচ্চার চিন্তা শুরু করে দিয়েছে। অবনী, বুঝবা না এসব। অর্ণ, চুপ, বকো কেন এত? এই প্রথম তোমার বুকে মাথা রাখছি। আহ, কি শান্তি। অবনী। অর্ণ আর কিছু বলল না। সে অবনীকে আরো শক্ত করে জড়িয়ে নিল। আসলেই প্রিয় মানুষদের বুকে মাথা রাখার যে শান্তি, সেটা কেবল যার আছে সেই জানে। সবার ভালোবাসার পূর্ণতা পাক। এখন অর্ণকে অবনী সেবা, ভালোবাসা দিয়ে সুস্থ করে তুলবে। অর্ণ এখন অবনীকে নিজের প্রিয় মানুষ হিসেবে গ্রহণ করে নিয়েছে। ওদের ভালোবাসা ভালো থাকুক। সবার ভালোবাসা এভাবেই ভালো থাকুক। সমাপ্ত।